ওকে, সবার কি মনে আছে আমরা কোথায় থেকে শেষ করেছি গতকালকে ক্লাস? কার কার মনে আছে দেখি। যার মনে থাকবে তার বুঝতে হবে যে উনি স্টাডি করেছে। সরি স্যার, কি যেন বলছিলেন, আমি খেয়াল করি না। কি যে আমরা কালকে কোথায় ছেড়ে দিয়েছিলাম? আমরা নাউন পর্যন্ত ছিলাম স্যার পুরোপুরি শেষ করার কথা ছিল, বাট সময় সংক্ষিপ্ততার কারণে আপনি নাউন কিছুটা পড়াছিলেন আর কি। ভেরি গুড স্যার নাউনের হচ্ছে ওই যে প্লেস, পারসন, থিং, আইডিয়া, তারপর হচ্ছে যে আর্টিকেলের পরে নাউন থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে লাস্ট আলোচনা করা হয়েছিল। ফাইন, মানে বুঝতে পারলাম যে আপনারা একটু অ্যাক্টিভ আছেন। ওকে ফাইন, তাহলে আমরা যেটা আমার ক্লাসগুলোতে আমি যেটা করি আপনাদেরকে, মানে গ্রামার অনেক বিশাল। এখন যদি আমরা এইভাবে শিখেছি, তাই না? বিশাল একটা জগৎ, মনে হয় যে গ্রামার শেষ করা যায় না। এইভাবে আমি সাধারণত পড়াই না। গ্রামারটাকে আমি যেটা করি সেটা হচ্ছে যে বলি যে লিমিট। হ্যাঁ, অনেক কিছু নাই, কারণ আমরা আসলে অনেক কিছু জানি না, এই জন্য মনে হয় যে অনেক কিছু আছে। কিন্তু আপনাদেরকে যে আমি ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলো ধরে নেবেন যে 99.99 এখানে দেওয়া আছে। মানে কেউ যদি ব্যাড স্কোর 9++ পেতে চায়, এই গ্রামার পড়লে তার জন্য এনাফ। তাকে আর কোথাও আর কিছু শেখার জন্য দৌড়ে বেড়াতে হবে না, বা আমি পাই নাই স্যার, এই শিটে তো নাই, ওই বইয়ে নাই, এরকম কিন্তু শিট না। আপনাদেরকে যে শিটগুলো আমি দিব, লেকচার শিটগুলো, এই শিটগুলোতে আশা করা যায় যে 99.99% আপনাদেরকে কভার করে দেবে ইনশাল্লাহ। শুধু কি করবেন, যতটুকু দিব আমি সেটা হচ্ছে যেটা বললাম যে আপনাদের কাজ হচ্ছে কি কাজ? স্টাডি করা স্যার। স্টাডি। এইটা যদি না করেন, হ্যাঁ, এটা যদি না করেন, আলটিমেট আপনাদের উপকার হবে না। সময় তো পাই না স্যার, স্টাডি করব কখন? এই অজুহাতটা এখন থেকে 3 মাস আপনার এই লাইফটাকে চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আপনি এমন একটা জার্নিতে এখন পা দিয়েছেন যে জার্নিটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে। সুতরাং আপনি সমস্ত জীবনের ব্যস্ততাগুলো এখন কমিয়ে দেন, ওগুলোকে কমিয়ে দিবেন। এখন এইটাই আপনার একমাত্র লক্ষ্য। এইটা হলে পরে আপনি বিদেশ যেতে পারবেন, এইটা হলে বাংলাদেশে ভালো বিসিএসে আপনি বসতে পারবেন, এইটা হলে আপনি আপনার ফ্রেন্ডের সাথে স্পিকিং করতে পারবেন, এইটা হলে আপনার সকল প্রতিবন্ধকতা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সো এইটা আপনাকে আগে, এখন যেটা ডিসিশন নিয়েছেন যে আমি সময় দিচ্ছি যতটুকু, এটা এখন কাজে লাগান, প্রপারলি কাজে লাগান, আর কোনো অজুহাত নাই। ক্লাসের শেষেই সময় নাই, 1 ঘন্টা ঘুম কম দেন, 2 ঘন্টা ঘুম কম দেন, ঘুম কম দিয়ে এটাকে করেন। নিশ্চয়ই কেউ 24 ঘন্টায় কাজে ব্যস্ত থাকে না, এটা কোনো অজুহাত হইতে পারে না। 24 ঘন্টায় এমন কোন বাংলাদেশে স্টুডেন্ট নাই যে সে 24 ঘন্টায় পড়াশোনা করে, আর বাংলাদেশে এমন কোন কোম্পানিও নাই যে 24 ঘন্টায় হয়। তো সুতরাং আপনার জন্যই, আপনার স্বার্থের জন্যই, আমার জন্য না। আপনি ভালো রেজাল্ট করলেও আমার কিছু যায় আসবে না, হয়তো আমি একটা কোর্স পাবো ফুল, এই, আর না করলে হয়তো পাবো না, এই তো। আমার খুব বেশি যায় আসে না, কিন্তু বাট আপনার যায় আসে, আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে। সো আমি সংক্ষিপ্ত দেখা যেটা বলি, সময় দেন, সফল হবেন। সময় দিলেই সফল হবে, সময় দিবেন না, সফলতা নাই। ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। আমরা কালকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচ পড়তেছি। পার্টস অফ স্পিচ কয়টা? আমরা বলেছিলাম 8টা পার্টস অফ স্পিচ। একটা হচ্ছে নাউন, একটা হলো প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং হচ্ছে ডিটারমিনার্স, তাই তো? এই কটাই আমরা শিখেছিলাম। তো এই কটা থেকে আমরা আর একটা বেশি লিখেছি, একটা ডিটারমিনার, মানে ডিটারমিনারটা একটা আলাদা, একটা এক্সট্রা, তাই তো? তো সেটাও আমরা একটু শিখবো কিভাবে শেখা যায়। আরো বলেছিলাম কালকে ক্লাসে যে নাউন আপনাদের ফিল ইন দ্য গ্যাপ লিসনিং এ এবং রিডিং এ 90% আসে।
ভার্ব আসে হচ্ছে 1%, বলেছিলাম অ্যাডভার্ব আসে 2% এবং হচ্ছে অ্যাডজেক্টিভ আসে 2%, 7%। মানে এইটা আমার তৈরি করা, মানে এরকম যে 100তে 100 হয় তা না, একটু কম বেশি হবে। তো এই পার্সেন্টেজটা দিয়ে শুধুমাত্র আপনার আইডিয়াটা গ্রো করে দেওয়া যে কোনটা বেশি আসে কোনটা কম আসে, এটা হলো উদ্দেশ্য। উদ্দেশ্য হলো যে এইরকম করে যে দেয় এটা কোথাও লেখা আছে এরকম না। আর এখানে আরেকটা জিনিস লিখে দিয়েছিলাম যে প্রোনাউন 90টা, প্রিপজিশন 70টা, কনজাংশন এবং ইন্টারজেকশন এগুলো কিন্তু ফিক্সড, এগুলো অলমোস্ট ফিক্সড। মানে এই কটা পড়লে পরে আপনাদের আর ডিকশনারিতে পাবেন না খুঁজে। হ্যাঁ, তাহলে আমাদের যেগুলো লালের মধ্যে ছিল এখানে একটা, নাউন একটা, তাহলে এই কয়টা ছিল আমাদের আনলিমিটেড এর ওয়ার্ডের লিস্টের ভিতরে ছিল। তার মানে এগুলো আমরা এখন থেকে কিভাবে চিনতে পারবো, আপনাদেরকে যে আমি ভোকাবুলারি একটা শিট দিয়েছি গুগল ক্লাসরুমে, সেই শিটে যদি আপনারা দেখবেন যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো আপনাদেরকে পড়তে হবে। এগুলো যদি পড়তে হয় তাহলে আপনাকে চিনতে পারতে হবে এখন এই লক্ষ লক্ষ ওয়ার্ড আপনি কিভাবে মনে রাখবেন। তাহলে আজকে কিছু টেকনিকের সাথে নাউন প্রোনাউন গুলো কি জিনিস এগুলো আমরা বোঝার চেষ্টা করব। কালকে আমরা বলার চেষ্টা করেছিলাম যে নাউন কাকে বলে। নাউন হচ্ছে যে পার্সন, প্লেস, থিংস এবং আইডিয়া, এগুলো সাধারণত যেগুলোকে নামকরণ করা হয়, নামে ডাকা হয়, যে নামগুলো থাকবে সেগুলোই মূলত হচ্ছে নাউন। নাউন হচ্ছে পার্সন, প্লেস, থিংস এবং আইডিয়ার যেগুলো নাম সেগুলোই হচ্ছে নাউন। এক্সাম্পল কি, এই পার্সনের মধ্যে যত অ্যালাইভ আর কি, মানে এই যে অ্যানিমেন্ট এলিমেন্ট যেগুলো আছে সবগুলো আর কি। হ্যাঁ, ক্যাট, সিটি, হ্যাপিনেস, টিচার এগুলো। তারপরে হচ্ছে আমরা বললাম যে সাবজেক্ট, আমরা এইটাই সব সারা জীবন শিখে আসছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আপনাদের আইডেন্টিফাই করার জন্য যে এই সাবজেক্ট মাত্র দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউনের কথা বলেছিলাম। মানে নাউন কোথায় থাকে, নাউনকে কোথায় ব্যবহার করতে হয়, মানে এই উদ্দেশ্যটা আপনাকে জানতে হবে। নাউনের কাজটা কি, নাউনের কাজ যদি আমি না জানি, ইউজ যদি না জানি, তাহলে নাউন পড়ে লাভ নাই, কোনো লাভ নাই, কোনো আপনার ফায়দাই দিবে না যদি আপনি নাউনের ইউজ না জানেন। তাহলে নাউনের ব্যবহারটা কোথায় কোথায় হয় এবং কি উদ্দেশ্যে আমরা ব্যবহার করি সেটার জন্য কালকে বলেছিলাম যে আমরা নাউন ব্যবহার করি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। তারপরে আমরা ব্যবহার করি, দেখা যাচ্ছে না, ক্লিয়ার? একটু বড় করে দিলাম, সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। বলেছিলাম নাউন ব্যবহার হয় হচ্ছে অবজেক্ট অফ ভার্ব, বলেছিলাম অবজেক্ট অফ প্রিপজিশন, এই তিনটা জায়গাতেই নাউনের ব্যবহার হয়। তার মধ্যে বলেছিলাম কালকে যে সাবজেক্ট কে কে হয়, সাবজেক্ট হয় শুধুমাত্র নাউন এবং প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যেহেতু নাউনের মধ্যে থাকে, ফ্রেজের মধ্যে যেহেতু নাউন থাকে, তাই এটা ফ্রেজও কি হইতে পারে, সাবজেক্ট হইতে পারে। সেটা কি ফ্রেজ হতে হবে, নাউন ফ্রেজ। তো যাই হোক, আমরা এখন যেটা যাব, তাহলে এই তিনটা বিষয় নিয়ে আমরা কালকে কথা বলেছিলাম। আজকে একটু আরেকবার বলি যে তাহলে নাউন যেগুলো হয় সেগুলো কে কে হয়। আমরা বললাম পার্সন, পার্সন কে কে, জন, টিচার, মিউজিশিয়ান, এগুলো হচ্ছে পার্সন। একদম শুরু থেকে কিন্তু বলছি, হ্যাঁ, একদম শুরু থেকে কেউ মিস করেন না। মানে আমি পার্টস পিস আজ থেকে শুরু করলাম, আজকে থেকে মেন গ্রামারের জার্নি শুরু। মেন গ্রামারের জার্নি শুরু হচ্ছে এইভাবে, পার্টস পিস থেকে আমরা শুরু করছি। তো পার্টস পিস যদি আপনাদের কন্ট্রোলে না থাকে, আলটিমেট আপনারা লিখতে পারবেন না, বলতেও পারবেন না। মানে ইংরেজিটা যেমন তার মতো করে চলবে আর আপনি আপনার মতো চলবে, মানে ভুলে ভরা থাকবে তখন। তাই এইটা যদি শিখেন মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, সো এটা যদি সুপার কন্ট্রোলার হতে চান তাহলে আপনাকে পার্টস অফ স্পিচটা এগ্রি করতে হবে, তারপর আমরা অন্য গ্রামার ইস্যুগুলো বলবো। তাহলে এইখানে যেটা বলা হচ্ছে যে আমরা এখন শিখতেছি পার্টস অফ স্পিচের 8টার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে নাউন। নাউনের কাজ কি আমরা বলতেছি, নাউনের কাজ 3টা। একটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা নাউনকে, অবজেক্ট অফ ভার্ব হিসেবে ব্যবহার করা এবং অবজেক্ট অফ প্রিপজিশন হিসেবে নাউনকে ব্যবহার করা। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে তাহলে ফার্স্ট একটা হচ্ছে কি সাবজেক্ট,
তাহলে এই যে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ভিতরে কে কে থাকে? নাউন এবং প্রোনাউন, সেই কথাটা আমি বলেছি। তারপরে এখন কথা হচ্ছে তাহলে অবজেক্ট অফ ভার্ব কোনটা? কালকে বলেছিলাম আমরা অবজেক্ট অফ ভার্ব হচ্ছে, যেমন এখানে দি ডগ ছিল, দি ডগ বার্ক, তাহলে দি ডগটা ছিল হচ্ছে কি, ডগটা হচ্ছে নাউন, আর দি ডগ হচ্ছে একটা সাবজেক্ট। আর অবজেক্ট অফ ভার্ব কোনটা? তাহলে এটা গেল সাবজেক্ট। আর অবজেক্ট অফ ভার্ব কোনটা ছিল? অবজেক্ট অফ ভার্ব ছিল হচ্ছে শি রিড এ বুক, তাহলে এই রিডটা ভার্ব, ভার্বের পরে হচ্ছে আ বুক, মানে একটি বই, এটা হচ্ছে আপনার অবজেক্ট অফ ভার্ব। এই ভার্বের অবজেক্ট হচ্ছে আ বুক। তারপর একটা আছে হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, মানে তাহলে এখানে নাউন কোনটা? বুক হচ্ছে নাউন। আর অবজেক্ট অফ প্রিপোজিশন এখানে হচ্ছে দি বুক ইজ অন দ্য টেবল, তার টেবিলটার উপরে কে আছে? এইটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে এইটা হচ্ছে আপনাদেরকে অন হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে আর্টিকেল, টেবিল হচ্ছে কি নাউন। তাহলে আমরা একটা জিনিস নোটিশ করতে পারি, বুঝতে পারলাম যে তিনটা জায়গাতে আমাদের নাউনের ব্যবহার আমরা করতে পারি। যখন আমরা সেন্টেন্স মেক করব, সেন্টেন্স লিখব, এবং আমরা যখন বিদ্যুৎ ঝাপ দেখতে পাচ্ছি। দেখতে না পেলে আপনার লিভ নেন, লিভ নিয়ে আবার ঢোকেন, দেখতে পাবেন। যদি কারো দেখতে সমস্যা হয়, মোবাইলটা একটু শেক করতে পারেন, জুম করতে পারেন, জুম আউট করতে পারেন। তারপরে যদি দেখতে না পারেন, তাহলে লিভ নিয়ে আবার ঢুকবেন, ঢুকলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। নেটওয়ার্কের কারণে হয় না অনেক সময়। তাহলে আমরা যেটা বলতেছিলাম হচ্ছে দি ডগ বার্কড, তাহলে এইভাবে আমরা বললাম যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সাবজেক্টের ভিতরে নাউনকে ব্যবহার করব, অবজেক্ট অফ ভার্বের ভিতরে নাউনকে ব্যবহার করব, এবং অবজেক্ট অফ প্রিপোজিশনের ভিতরে নাউনকে ব্যবহার করব। এছাড়াও কালকে একটু মেনশন করেছিলাম যে আপনাদের কোনগুলো তাহলে আমাদের নাউন, যেমন পার্সন বা অ্যানিম্যাল নামগুলো যেটা থাকে, টিচার, জন, মিউজিশিয়ান, প্লেস হচ্ছে সিটি, পার্ক, ইউরোপ, থিংস এর মধ্যে ছিল বুক, ক্যাট, কম্পিউটার। তারপরে হচ্ছে আইডিয়া, যেমন হচ্ছে ফ্রিডম, হ্যাপিনেস, লাভ, এগুলোকে সবগুলো হচ্ছে নাউনের এক্সাম্পল। আমি একটু আগে বললাম যে নাউন হচ্ছে খুঁজে পাওয়াটা বা লেখার প্যাটার্নটা যদি চিন্তা না করেন, আমরা নাউনকে লিখতে পারি আর্টিকেলের পরে, অর্থাৎ আর্টিকেলের পরে আপনি কাকে খুঁজে পাবেন? নাউনকে খুঁজে পাবেন। যেমন এ হচ্ছে একটা আর্টিকেল, ক্যাট হচ্ছে একটা নাউন, দি হচ্ছে একটা আর্টিকেল, দির পরে হচ্ছে নাউন। তো ঠিক এইভাবে আর্টিকেলের পরে আপনার নাউন খুঁজে পাবেন। যেহেতু আমরা কালকে বলেছিলাম যে আপনাদেরকে রিডিং এবং লিসেনিং এ ফিল ইন দ্য গ্যাপে, যেহেতু আপনাদেরকে 90% নাউন ওয়ার্ড আসে, সো নাউন ওয়ার্ডটাকে খুঁজে পাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কেউ কি বলতে পারবেন যে নাউন যদি খুঁজতে চান আপনি সেন্টেন্সের ভিতরে কোথায় কোথায় খুঁজবেন? কেউ কি এখন পর্যন্ত বুঝতে পারছেন? আমার এই আজকে এখন যে ক্লাসটা করছি, এতটুকু কি আন্দাজ হয়েছে আপনাদের যে নাউনকে খুঁজে পাওয়া যাবে? স্যার আমি বলতে ইয়েস পারবো স্যার, স্যার। আমি বুঝতে পারছি। হ্যাঁ বলেন দেখি, যে কোনো একজন বলেন, বলেন। আর্টিকেলের পরে নাউন থাকে, আর্টিকেলের পরে থাকে নাউন, আর্টিকেলের পরে পরে থাকে নাউন। অ্যাডজেক্টিভের পরেও থাকে না। ভেরি গুড। যেমন এ এন্ড বি। আর হ্যাঁ, এ এন্ড দি আর্টিকেলের পরে আপনি নাউনের কথা বলছেন, তারপরে অ্যাডজেক্টিভের পরে থাকে, সেটা বলছেন। অ্যাডজেক্টিভের ওকে পরে ফাইন। নাউন থাকে স্যার। আর প্রিপোজিশনের পরেও নাউন থাকে। প্রিপোজিশনের পরেও থাকে, ওকে ফাইন। মডিফায়ারের পরে থাকে। হ্যাঁ, মডিফায়ারটাই অ্যাডজেক্টিভ, ওকে ফাইন। হ্যাঁ, আর তাহলে আমরা যে খুঁজবো, হ্যাঁ নাউনটা খুঁজবো হচ্ছে এই তিনটা জিনিসের ভিতরে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা জিনিসকে মাথার মধ্যে রাখবেন, যে সাবজেক্টের ভিতরে নাউন খুঁজে পাবেন, অবজেক্ট অফ ভার্বের ভিতরে নাউন খুঁজে পাবেন, এবং যত প্রকার প্রিপোজিশনাল অবজেক্ট দেখবেন সবগুলোর ভিতরেই কি থাকবে? নাউন পাবেন। কারণ নাউন খুঁজে পাওয়াটা আপনার রিডিং এবং লিসনিং মডিউলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এগেইন এন্ড এগেইন বলতেছি, যদিও বা এখন আমি রিডিং লিসনিং করাচ্ছি না, তারপরে কিন্তু ওই কথাটা টেনে নিয়ে আসতেছি, কারণ কি আপনাকে ওইখানে ব্যবহারটা জানতে হবে। এবং এখন থেকে যে আপনারা স্পিকিং করবেন এবং রাইটিং করবেন, সেখানে আপনাদেরকে এই তিনটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই তিনটাকে জানতে হবে যে সাবজেক্ট কি, সাবজেক্ট কিভাবে লেখা যায়, অবজেক্ট কি, অবজেক্টকে কিভাবে লেখা যায়,
অবজেক্ট অফ কিভাবে নাউনটা ব্যবহার করা যায়, অবজেক্ট অফ প্রিপজিশন কি সেটা কিভাবে ব্যবহার করা যায়, এটা গুরুত্বপূর্ণ। আর এগুলো হচ্ছে আইডেন্টিফাই করার জন্য আমি বলেছিলাম যে কিভাবে আপনি বুঝবেন, সেটা হলো যে আর্টিকেলে পরে পাচ্ছেন, মডিফায়ার অ্যাডজেক্টিভের পরে আপনি পাচ্ছেন, যেমন রেড অ্যাপল, বিগ হাউস, মানে এই হাউস অ্যাপল এগুলো হচ্ছে নাউন। পুলার ফর্ম যদি দেখেন কার, বক্স, এগুলো হচ্ছে নাউন। ওকে, তাহলে আমরা নাউনের ব্যবহার বুঝলাম যে তিনটা জায়গাতে আমরা নাউনের ব্যবহার করব, সেটি হচ্ছে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট অফ ভার্ব এবং হচ্ছে অবজেক্ট অফ প্রিপজিশন। এই তিনটা জিনিস কিন্তু আজ থেকে মুখস্থ রাখবেন। এই কথাগুলো আমার পরের প্রতিটা ক্লাসে আসবে। আমি যদি জিজ্ঞাসা করি সাবজেক্ট কে কে হইতে পারে, সাবজেক্টের ব্যবহার কোথায়, তাহলে সাবজেক্ট কে কে হইতে পারে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করতে হবে যে নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হয়, তো সাবজেক্ট ব্যবহার করা যায় কোথায় কোথায়, এই তিনটা আপনাকে বলতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার দেখবো হচ্ছে আইডেন্টিফাই যদি করতে চান, যদি ফিল ইন দ্য গ্যাপে, তাহলে এগুলোকে বলা হয় সাফিক্সেস এবং প্রিফিক্সেস। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি দেখেন নেস শব্দটা আছে, মানে এটা মোটামুটি, মানে এটা কিন্তু 100% না, 95% ধরতে পারেন যে এইরকম জিনিসগুলো সাফিক্সেস গুলো থাকলে বা প্রিফিক্সেস গুলো থাকলে পারে সেই ওয়ার্ডটাকে আপনি নাউন হিসাবে আইডেন্টিফাই করতে পারেন। যেহেতু আপনাদের একটা চ্যালেঞ্জ আছে ফিল ইন দ্য গ্যাপে এবং বা ভালো একটা নাম্বার আছে, অর্থাৎ কোনো একটা জিনিসকে আপনি নাউন ওয়ার্ড বানাইতে হবে, ঠিক আছে? সে হয়তো অ্যাডজেক্টিভ ফর্মে আছে বা ভার্ব ফর্মে আছে বা অন্য কোনো ফর্মে আছে, আপনাকে যদি কোনো ওই সমস্ত ওয়ার্ডকে যদি নাউন ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে এই সাফিক্সেস এবং প্রিফিক্সেস ব্যবহার করে লিখতে হবে। ক্লিয়ার? সুতরাং এইটা জানা আপনাদের জরুরি যে কোন ওয়ার্ডের সাথে বা কি ধরনের জিনিস লাগাইলে পারে সেটা নাউন ফর্ম হতে পারে, অথবা আইডেন্টিফাই করার জন্য মনে রাখতে পারে, সেটা হচ্ছে নেস, NESS, নেস। দেখেন হ্যাপি অ্যাডজেক্টিভ ছিল হ্যাপিনেস, এটা তাহলে এখন কি হয়ে গেছে, এটা নাউন ওয়ার্ড হয়েছে। ডার্ক, ডার্কনেস হয়ে গেছে। TIOSIOION এগুলো যদি থাকে, এই ধরনের আপনার হচ্ছে মানে যদি লেটার গুলো পান কোনো একটা ওয়ার্ডের শেষে, তাহলে আপনাকে এটাকে আপনি নাউন ভাবতে সময় নেবেন না, ঠিক আছে? সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো হচ্ছে নাউন ওয়ার্ড। মেন্ট, ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট, তাহলে এগুলোকে কি বলা হয়? সাফিক্সেস। ঠিক, আপনারা এগুলো হচ্ছে আপনাদের আজ থেকে এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা পড়বেন বাসায়। এগুলো নিরিবিলি না পড়লে বুঝতে পারা যায় না। হ্যাঁ, ক্লাসে এত বকবক করলে পরে আপনি কিছু বুঝবেন না। এটা আপনাদের কালকে হোমওয়ার্কের পরে আলোচনা করব যে এটা কি, আরো কি কি আলোচনা করা যেতে পারে। তারপরে হচ্ছে প্রিফিক্সেস। প্রিফিক্সেসটা হচ্ছে তার আগে যেটা থাকে, অর্থাৎ ওয়ার্ডের শুরুতে যেটা থাকবে সেটাকে বলা হয় প্রি, মানে তো পূর্বে, পূর্বের যেটা সাফিক্স সেটা হচ্ছে প্রিফিক্সেস। তো অ্যান্টিভাইরাস, অ্যান্টিপ্যাথি, এটা হচ্ছে দুটাই হচ্ছে আপনার নাউন। অটোবায়োগ্রাফি, অটোমোবাইল নাউনের এক্সাম্পল। তার মানে কি, প্রিফিক্সেস সেগুলো যেগুলো সামনে থাকছে, ওয়ার্ডের শুরুতে থাকছে সেগুলোকে বলা হচ্ছে প্রিফিক্সেস, এবং ওয়ার্ডের শেষে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে সাফিক্সেস। আপনাদের কাজ হচ্ছে এগুলোর 1 থেকে 2 বার করে পড়া, মুখস্থ করার দরকার নাই, 2-3 বার করে পড়বেন, দেখবেন যে আলটিমেট আপনার কিছু নাউনকে চিনতে পারা শুরু করবেন। আচ্ছা, প্রোনাউন আমরা কয়টা বলেছিলাম? তাহলে এটা আপনাদেরকে আমি এখন হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে এটাকে পড়ে শেষ করা। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, প্রোনাউন আর ওয়ার্ডস দ্যাট টেক দ্য প্লেস অফ নাউন। নাউনের প্লেসে যেটা নেয়, প্লেসের স্থানে যেটা ব্যবহার হয় নাউনের পরিবর্তে, সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন হি, শি, ইট, দে, হু, এগুলো হচ্ছে প্রোনাউনের এক্সাম্পল। তো এইখানে সবগুলোই প্রোনাউন দেওয়া আছে। এখানে প্রত্যেকটারই ওয়ার্ডের মিনিং আপনাদের জানা আছে। তারপর একবার আপনারা কি করবেন, বাসায় ঠান্ডা মাথায় পড়বেন। যেমন হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমি একটু পারসন গুলো উল্লেখ করে দিয়েছি যাতে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে আপনাদের প্রবলেম না হয়।
যেহেতু আপনাদের এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু সাবজেক্টের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে গিয়ে আপনাদের এই জিনিসটা অনেকে ভুল হয় যে কোনটাকে আমি এস লাগাবো, কোনটা এস লাগাবো না, কোনটা ক্ষেত্রে প্লুরাল ফর্ম, কোনটা হলো সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে কোন ধরনের অক্সিলারি ভার্বগুলো নিব, এই ধরনের প্রবলেম হয়। এই জন্য এখানে একদম টোটালি মেনশন করে দেওয়া আছে যাতে আপনার কোথাও দৌড়ে বেড়াতে না হয়। তাহলে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার বা প্লুরাল উভয় হচ্ছে কি ইউ, দে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। তো এখানে ইউ ইউ বলতে কি জিনিস বোঝায়? ধরে নেন যে আপনার সামনে একজন আছে, তার মানে তখন আপনি ইউ বলতে পারেন। আপনার ধরেন 5 জন ফ্রেন্ড একটা সময় আছে, নাহলে একজন ছিলেন, দুজন মিলে ছিলেন, তখন একজন একজনকে বলবেন কি ইউ। আর যখন সবাইকে আসছে, সবাইকে সম্বোধন করছেন বা বলতে চাচ্ছেন, তখনও কিন্তু ইউ ইউজ করতে হবে, ইউজ বলা যাবে না। হ্যাঁ, ইউ মানে সবাই। তা এগুলোকে বলা হয় যে কি সাবজেক্টিভ কেস। আমরা একটু আগে বলেছি না যে নাউন সাবজেক্ট হতে পারে কে কে, বলেন তো সাবজেক্ট হতে পারে কে কে, ভুলে গেছেন? এই যে নাউন তো এতক্ষণ ধরে শিখছিলাম, এখানে প্রোনাউন কোনগুলো, এই যে সাবজেক্ট হতে পারে, এই যে এইখানে যে কটা আছে এই কটাই শুধুমাত্র সাবজেক্ট হতে পারে প্রোনাউন হিসাবে, প্রোনাউন হিসাবে সাবজেক্ট হতে পারে। আর এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস, লেখায় আছে অবজেক্ট হতে পারে, এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। তারপরে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কিন্তু এগুলো প্রোনাউন, এগুলো নাউন ফর্ম, নাউন আকারে ব্যবহার হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। ডমিনেস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দোস, এগুলো। তো রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, সেম, এগুলো হচ্ছে প্রোনাউন। তো এগুলোর প্রত্যেকটা অর্থ স্যার রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্যটা কি স্যার? ব্যবহারে। ও আচ্ছা, এমনি জিনিসগুলো তো সেম, ম্যাটেরিয়ালসটা তো সেম দেখা যাচ্ছে এই আর কি। হ্যাঁ, ম্যাটেরিয়াল এটা ব্যবহারে আপনি আসবে, যখন প্রশ্নবোধক করবেন তখন, আবার যখন আপনি প্রশ্নবোধক না আপনি এগুলোকে আপনি কখনো কনজাংশন হিসেবে ব্যবহার করছেন তখন ব্যবহার হবে, ব্যবহারের ক্ষেত্রে এগুলো পাবেন। আসবো আমরা উদাহরণে, ঠিক আছে? তারপরে দেখি আমরা ওয়ার্ডগুলোকে চিনে নেই। তাহলে আপনারা হচ্ছে এই ওয়ার্ডগুলোর কাজ হচ্ছে আগে চিনে নেওয়া যে কে কার কোথায় কিভাবে ব্যবহার হবে। তাহলে এতটুকু আমরা কি করব, মনোযোগ সহকারে এই ওয়ার্ডগুলো মিনিং আমরা কিন্তু জানি, এগুলো সবগুলোর অর্থই আপনারা জানেন। সুতরাং আপনাদের কাজ হচ্ছে যে কখন কোনটা কি হিসেবে ব্যবহার হবে সেটা আমাদের একটু জানার পরে আমরা করব। এইখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে, বিশেষ করে যখন আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যান, অনেকে ভুল করেন যে সিঙ্গুলার কোনগুলোকে বলা হয় আমরা বুঝতে পারি না। একটু বড় করে দিই, যেমন হচ্ছে আনাদার, এনিবডি, একটু মিউট করে রাখেন, হ্যাঁ কাটা শব্দ হচ্ছে। তারপরে হচ্ছে এনিওয়ান, এনিথিং, ইজ, আইদার, নাইদার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, তারপরে থিংস, ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এগুলো সবগুলো কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার প্রোনাউনের উদাহরণ। আবার যদি প্লুরাল ফর্মগুলো দেখেন বোথ, ফিউ, মেনি, আদার, সেভারাল, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। আবার সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এই যে কার্ডটা জানেন ভাই জিএম ভাই একটু আপনি মিউট করেন তো ভাই। আপনাদের সাউন্ড হচ্ছে, আপনারটা আপনি বুঝতে পারেন না, তাই না? আমার এখানে তো স্যার চারি সাইডে দরজা জানালা বন্ধ, দেখি আপনারটা সবসময় যে মিউট করে রাখতে হবে, ক্যাট ক্যাট শব্দ হলে আরেকজন তো শুনতে পায় না। ওকে, তারপরে হচ্ছে কি যেন বলতেছিলাম, সেটি হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার অর্থাৎ প্লুরাল হতে পারে, যেমন অল, অল মানে মনে হচ্ছে যে প্লুরাল, হ্যাঁ হইতে পারে, আবার সিঙ্গুলার করা যায়। এনি, মোর, মোস্ট, নান, সাম, এগুলো আপনি সেন্টেন্স অনুযায়ী আপনি সিঙ্গুলার বা প্লুরাল উভয় হিসেবে ব্যবহার করতে পারবেন। গুরুত্বপূর্ণ কিন্তু এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন আছে, ইজ আদার আর অন আদার, এই দুটা পড়বেন একটু। এইখানে আপনাদের আমি একটা টেবিল করে দিয়েছি,
এই যে পার্সোনাল প্রোনাউন গুলো ব্যবহার করার জন্য, যেমন আই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সাবজেক্টিভ কেস, এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, নাউন ফর্মে আছে মাই, তারপরে মাইন, ইউ, ইয়োর্স, হিজ, হিজ, এগুলো। হ্যাঁ, তার সাথে কি দেওয়া আছে, এগুলোরই এক্সাম্পল দেওয়া আছে, এগুলোর এক্সাম্পল দেওয়া আছে, একটু একটু সেন্টেন্স আকারে দেওয়া আছে। আই এম হ্যাপি, এক্সাম্পল দেওয়া আছে। কখন কার সাথে এম যাবে, কার সাথে ইউ যাবে, কার সাথে হি, শি, ইট যাবে, এটা আপনাদের হোমওয়ার্ক। এগুলো ছোট বাচ্চাদের পড়াশোনা, এগুলো আমরা পড়বো না, এগুলো পড়তে গেলে সময় নষ্ট হবে শুধু মনে হয়। তো এগুলো আপনারা জানেন, তারপর আমি দিয়েছি, এগুলো আপনারা একটু হচ্ছে পড়া হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? Yes sir, yes sir, yes sir. কালকে পড়বেন, কালকে আগে পড়বেন, পড়ার পরে যদি না বুঝি তখন আমরা আবার রিভিউ করবো, সমস্যা নেই, আগে পড়বেন। আমি আজকে যদি সারাদিন ক্লাস নেই, আপনাদের মাথায় এ পারতে ও পারতে চলে যাবে। তো এগুলো এইভাবে শিখাইতে গেলে টাইম লেগে যায় বেশি, আর হচ্ছে বোঝার কাজ হয় না, কারণ এটা ছোট ক্লাস তো। এগুলো আপনারা যেহেতু আইএলটিএস আসছেন, একটু আপনাদের যেগুলো মেন ফোকাস করার জিনিস সেগুলো এখন পড়তে পারে, এগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সুতরাং এগুলোকে ছেড়ে যাওয়ার কোনো আপনার অপশন নাই, আপনাকে পড়তে হবে। ওকে, তারপরে যাই হচ্ছে ভার্ব। 3 নাম্বারটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্বটা কি? আজকে একদিনে এনিহাও আমাদেরকে শেষ করতে হবে হচ্ছে এই প্রোনাউনের সবকটা, তাছাড়া কিন্তু সরি পার্সোপিসের সবকটা। কারণ যে পার্সোপিস যদি আমরা একদিনে শেষ না করি তাহলে পার্সোপিসটা বোঝা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, আমরা আগে সামারিটা বুঝবো, তারপরে এগুলো নিয়ে আবার বিশাল আলোচনা হবে। আগে আমরা বুঝে নেই যে পার্সোপিসের প্রত্যেকটা ওয়ার্ডকে যে আমরা ক্লাসিফাইড করা হলো, কেন ক্লাসিফাইড করা হয়েছে, তার উদ্দেশ্যটা কি, এটা আমাদের বুঝতে হবে, এবং ব্যবহারটা কি। ভার্বের ব্যবহারের উদ্দেশ্য কি, কে বলতে পারবেন? স্যার মূলত সময়কে ইন্ডিকেট করা আর কি। সময় ইন্ডিকেট করা। হ্যান্ড রেজ করা দরকার নেই, বলে ফেলেন। হ্যাঁ, বলার পরে মিউট করে রাখবেন, বলার পরেই মিউট করবেন। তারপর হচ্ছে কি, এখানে একটা জিনিস দেখেন, ভার্বের কাজ হচ্ছে অ্যাকশন। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকশন। সে কি করে, সবসময় সে সাবজেক্টের সাথে এগ্রি করে তার মনে ভাবটা প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের মাধ্যমে তার প্রকাশ করা হয়, অবজেক্টটাকে প্রকাশ করা হয়। অবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্যটাকে প্রকাশ করে ভার্বের মাধ্যমে। কে করে? সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যা করতে চায় তার সাথে 100% এগ্রি করে তার মনে ভাবটা প্রকাশ করবে। তাহলে ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট যা করতে চায় তা প্রকাশ করা। আরেকটি ভার্বের কাজ আছে, সেটি হচ্ছে টেন্সে প্রকাশ করা। সাবজেক্টের আরেকটা কাজ হচ্ছে কি, টেন্স প্রকাশ করা। ক্লিয়ার? তো আমরা যে টেন্স পড়ছি এতদিন ধরে, আমরা একটি মাত্র ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড, যেটাকে আমরা ভার্ব বলতেছি, এই ভার্বের মাধ্যমে একমাত্র আমরা টেন্সকে প্রকাশ করতে পারি। অন্য কোনো পার্টস দিয়ে আমরা ভার্ব প্রকাশ করতে পারি না। অর্থাৎ এখানে নাউনের মাধ্যমে আপনি ভার্ব টেন্স প্রকাশ করতে পারবেন না, প্রিপজিশনের মাধ্যমে পারবেন না, তারপরে হচ্ছে এই যে তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কোনোটা মাধ্যমেই আপনি কি করতে পারবেন না, টেন্স প্রকাশ করা যায় না। টেন্স প্রকাশ করতে হয় একমাত্র হচ্ছে জায়গা হচ্ছে ভার্বের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে কি স্যার ভার্ব দেখেই বোঝা যাবে যে এটা কোন টেন্স? হ্যাঁ, অবশ্যই সেটা যাবে, অবশ্যই সেটা যাবে। ভার্বের মাধ্যমে একমাত্র জানা যাবে যে এটা হলো কোন টেন্স, অন্য কোনো কিছু দেখে আর টেন্স নির্ণয় করা জি স্যার। নাই। ওকে, ফাইন। তাহলে আমরা দুটা জিনিস শিখলাম। ভার্বের উদ্দেশ্য হলো দুইটা, একটা হচ্ছে সাবজেক্টের উদ্দেশ্যটা কি সেটাকে ফুলফিল করার জন্য তাকে ব্যবহার করা হবে, আর একটি হচ্ছে টেন্স প্রকাশ করার জন্য আমরা ভার্বকে ব্যবহার করব। ঠিক ভার্ব কিভাবে চিনবো, এগুলোর এই যে সাফিক্সেস প্রিফিক্সেস দেওয়া আছে, আমি এগুলো পড়াচ্ছি না, এগুলো হোমওয়ার্ক। সাফিক্সেস প্রিফিক্সেস তো বুঝতে পারছেন তাই না, যে কি জিনিস, সামনে পিছনে কোনো একটু সাফিক্স যুক্ত হয়, সিলেবল যুক্ত হয়, নতুন একটা যে ওয়ার্ড তৈরি হচ্ছে সেটির নামই হচ্ছে সাফিক্সেস প্রিফিক্সেস।
এগুলো এগুলো একটু পড়ে রাখলে কি হয়, মানে চিনতে সুবিধা হয়। যারা পার্শ্বপিস যেহেতু আমাদের এখন থেকে ভালো করে জানতে হবে, সুতরাং এগুলো একটু কষ্ট হলেও কালকে 3 ঘন্টা সময় দিবেন। 2 ঘন্টা দিলেও মনে হবে কালকে, মোটামুটি 2 ঘন্টা কিন্তু টাইম দেওয়া লাগবে এটা পিছনে। দিলে পরে আপনাদের এই জিনিসটা খুবই খুবই একটা উপকৃত জিনিস হবে, মানে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে যাবেন। এগুলো একটু পড়বেন অবশ্যই, যারা সময় পাবে তারা দিবেন, না যারা পাবেন না অফিসে বসে হোক যেখানে থাকবেন সেখানে এটা খুলে খুব বেশি সময় লাগবে না, যেহেতু 4টার এই সাফিক্সেস করতে হবে। আর একটা হচ্ছে নাউনের, একটা হচ্ছে ভার্বের, একটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভের এইরকম আপনার সাফিক্স প্রিফিক্স আছে, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আর বাকিগুলো তো ফিক্সড, এগুলো আপনাদের চিনার জন্য এরকম কোনো সিস্টেম নেই, সরাসরি ওয়ার্ডই পড়তে হবে। অ্যাডজেক্টিভের কাজ কি কে বলতে পারবেন? অ্যাডজেক্টিভের কাজ বলা হয় যে ভার্বের দোষগুণ প্রকাশ করা। দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ নির্দেশ করা। কার করবে? ভার্বের করবে, অ্যাডভার্বের করবে, প্রিপজিশনের করবে, কার দোষ গুণ প্রকাশ করবে? নাউনের নাউনের এখানে বলে নাউন অথবা প্রোনাউনের সেটা তারা দোষ গুণ প্রকাশ করে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অন্য কাউকে মডিফাই করতে পারে না। মডিফাই আবার কি জিনিস? আমরা বললাম একটা সিটি, যেমন ঢাকা সিটি। কি সিটি? উৎসাহিত করা। সাপোজ এটা ঢাকা সিটি, এই ঢাকাটাও এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, আমরা এই ঢাকাটাকে বাদ দিলাম আর একটু বোঝার জন্য। ধরে নেন যে এই সিটির মধ্যে কি বুঝতে যাচ্ছে, এটা শহর, রাইট? আমরা যদি নিউ সিটি দেই তাহলে কি বুঝবো? নতুন শহর, তাই না? নাকি ভুল বললাম? জি স্যার, জি স্যার। যদি বলি মডার্ন সিটি, মডার্ন সিটি যদি বলি আধুনিক শহর, নাকি? আধুনিক শহর, নিউ মডার্ন সিটি হতে পারে স্যার। যদি ওল্ড সিটি বলি শহর, পুরাতন শহর। এটাকে বলা হচ্ছে মডিফাইড। দেখেন একই সিটিকে আমি কখনো বলতেছি ওল্ড, কখনো বলতেছি মডার্ন, কখনো বলতেছি বিগ, কখনো বলতেছি স্মল। মানে এই যে মডিফাই করলাম, একটা জিনিস ছিল ওই অবস্থানটা আর থাকছে না, সিটিটার সিটি জায়গা থাকছে না, কোনো কিছু তার সামনে লাগিয়ে দিয়ে তাকে আমরা চেঞ্জ করতেছি, তার অবস্থানটাকে চেঞ্জ করতেছি। দোষ গুণ বলতেছি, ওল্ড বলতেছি, নিউ বলতেছি, স্মল বলতেছি, বিগ বলতেছি। তো এগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলোর মাধ্যমে এটাকেই বলা হয় মডিফাই। তাহলে এইভাবে আমরা মডিফাইং করতে পারি। কাকে মডিফাই করতে পারি? অ্যাডজেক্টিভ শুধুমাত্র মডিফাই করতে পারে নাউন এবং প্রোনাউনকে, অন্য কাউকে মডিফাই করতে পারে না, এটা মনে রাখবেন। ওকে, তাহলে এগুলো আপনারা পড়বেন, সাফিক্সেস প্রিফিক্সেস মেন বিষয়গুলো আমি যাচ্ছি, এগুলো আপনাদের হোমওয়ার্ক। এরপরে হচ্ছে অ্যাডভার্ব, নাম্বার 5। অ্যাডভার্ব কাকে কাকে এটাও হচ্ছে একটা অ্যাডভার্বাল গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যাডভার্বস। অ্যাডভার্ব গুলো শুধুমাত্র তারা কাজ হচ্ছে মডিফাই করা, অন্য কোনো কাজ করা না। আমরা নাউনের কাজ দেখেছি, সে সাবজেক্ট হতে পারে, সে অবজেক্ট অফ ভার্ব হইতে পারে, সে অবজেক্ট অফ প্রিপজিশন, তাই না? ভার্বকে আমরা দেখলাম যে সে সাবজেক্টের মনে আশাটা পূরণ করে দিবে, অর্থাৎ তার কাজটাকে সে ডান করে দিবে, এবং তার কাজ হচ্ছে টেন্সকে প্রকাশ করবে, এটা তার কাজ। অ্যাডজেক্টিভে এইমাত্র আমরা দেখলাম যে সে কোন নাউনের বা প্রোনাউনের দোষ গুণ তুলে ধরবে, অর্থাৎ মডিফাই করবে। তাহলে অ্যাডভার্বের কাজ কি? ঠিক অ্যাডভার্বেরও কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অথবা আদার্স মানে অ্যাডভার্বকে মডিফাই করা, অর্থাৎ সে নিজেকেই মডিফাই করতে পারে। ঠিক আছে, সে নিজেকেই মডিফাই করতে পারে। আবার কি, তারপরে আমরা বললাম যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তারপরে হচ্ছে ভার্বকে মডিফাই করে। তাহলে এর কাজ হচ্ছে 3টা জিনিসকে মডিফাই করা। একটা হলো ভার্বকে মডিফাই করা, একটা হলো অ্যাডজেক্টিভকে মডিফাই করা, একটা হলো নিজেকেই মডিফাই করা, নিজেকে মডিফাই করে। ঠিক আছে, তো এখন আমরা যদি বলি তারা কারা, কুইকলি, ভেরি, অয়েল, স্টার্টে, এগুলো হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। আরো দেখবো আমরা, আপনাকে লিস্ট দেয়া হবে। তো এগুলো কিভাবে চিনবেন? এখন মনে রাখেন যে 3টা জিনিসকে মডিফাই করে, এতটুকু যারা মনে রাখতে পারবেন আজকে তারাই সাকসেস। তারপরে দেখি একটা উদাহরণ, চিনবেন কিভাবে? ম্যাক্সিমাম ওয়ার্ডে এল ওয়াই যুক্ত যদি দেখেন, এই যে ওয়ালাইকুম আসসালাম, কেন কথা বলতেছে?
এই যে বয়স হয়ে গেলে মানুষের হুঁশ হারা হয়ে যায়, আপনাদেরও তো একই অবস্থা দেখতেছে। ভাই অন্য জায়গায় কথা বলতেছে, এটা সাউন্ড অন দেখে। হ্যাঁ মানে খেয়াল করবে যে আসলে ক্লাসের মধ্যে নয়েজ হচ্ছে। হ্যাঁ আপনি ভাবের সাথে কথা বলবেন, বলেন, আমাদের তো আপত্তি নাই, তো আমাদেরকে শোনানোর কি দরকার আছে? ভেরি ইন্টারেস্টিং। ওকে ফাইন, আমি একটু যোগ করলাম, হ্যাঁ ডন মাই। তো কথা হচ্ছে যে আমরা খেয়াল করব যাতে আমাদের ক্লাসে ডিস্টার্ব না হয়। সর্বপ্রথম মিউট আছে কিনা, আপনার পারিবারিক কোনো কথা আমরা শুনছি কিনা, এগুলো একটু বি সিনসিয়ার হবেন, যেহেতু আপনারা খুব ভালো একটা কোর্স করতে আসছেন, ইন্টারন্যাশনাল একটা পিপল হতে যাচ্ছেন, সুতরাং আপনার বিহেভিয়ারটা থাকবে হচ্ছে এক্সেলেন্ট লেভেলে। সো এটা একটু কেয়ারফুলি থাকবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাডভার্বকে চিনার জন্য এই সাফিক্সের প্রিফিক্সের মধ্যে ly-টা খুব বেশি ব্যবহার হয় হচ্ছে অ্যাডভার্বে। আরো কিছু আছে যেখানে দেখতে পাচ্ছেন সেগুলো আছে, এগুলো দিয়েও আপনারা অ্যাডভার্বকে চিনতে পারবেন। তারপরে হচ্ছে আমরা দেখব প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে 85 প্রিপজিশন যদি আপনি মোটামুটি পড়েন, তাহলে ডিকশনারিতে আর প্রিপজিশন খুঁজে পাওয়াটা একটু কষ্ট হবে। যদি সেটা পেতে পারেন, 100% না, 99.99 বলেছি না, সেই পরিমাণ পর্যন্ত এখানে দেওয়াই আছে। এইখানে যে কটা দেওয়া আছে দয়া করিয়া এই কটাই সুন্দর করে পড়বেন। কি পড়বেন, কি কাজ এদের, প্রিপজিশন কি কাজে লাগে আমাদের, কেউ কি বলতে পারবেন প্রিপজিশনের কাজ কি? বাক্যকে মানে একটা মানুষের যেরকম গহনা না হলে সুন্দর হয় না, মেয়েদের মেকআপ লাগে, প্রিপজিশনের সেন্টেন্স ঠিক এরকম। ধরনের কোনো এক্সাম্পল নাই, হ্যাঁ, এই ধরনের কোথাও গ্রামারে লেখা নাই, আর এটা ওটা ওইরকম কাজও না। কাজ হচ্ছে আমাদের ক্লিয়ারলি যদি বুঝতে চান, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে সে অবস্থান অর্থাৎ ডিরেকশন, লোকেশন, টাইম এবং ম্যানার, এই তিনটা জিনিসকে ক্লিয়ারিফাই করে দিবে। অর্থাৎ এটা নাউন, প্লেস, টাইম, ডাইরেকশন, ম্যানার, এগুলো যখন আমাদের প্রকাশ করতে হয় তখন আমাদেরকে কার, নাউন বা প্রোনাউন, অন্য কাউকে সে মডিফাই করতে পারে না, অন্য কাউকে সে এটাকে চেঞ্জ করবে না। সে কার মডিফায়ার, নাউন বা প্রোনাউনের মডিফায়ার। সে কি করে, ওই নাউনের ডাইরেকশন, লোকেশন, টাইম অর দ্য ম্যানার, এই চারটা জিনিসকে সে আইডেন্টিফাই করে আপনাকে স্পেসিফাই করে দিবে যে সে কোথায় আছে, কোন সময় আছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ইত্যাদি জিনিসগুলো ক্লারিফাই করে দিবে। যে জিনিসটা তার নাম হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন কোনগুলো ভালো করে শিখে নেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এগুলো যদি জীবনে না শিখেন, বিলিভ মি সেন্টেন্স লিখতে পারবেন না, লিখলে পরে ভুল হয়ে যাবে। তাহলে ইন, অন, অ্যান্ড, বিটুইন, এগুলো এখানে আমার ফুল লিস্ট দেওয়া আছে। অ্যাবাউট, অ্যাবভ, আপ, আপ অন, অন টু, এগুলো আমরা ডিটেইলস পড়বো একদম। আর এটা একটাই ক্লাসই হবে এক্সট্রা শুধু প্রিপজিশনের উপরে, হ্যাঁ। সো আমি এখানে আর বেশি বলতেছি না, নাহলে অধিক সময় পাবো না। তাহলে আপনাদের প্রিপজিশন গুলো এখানে লিস্ট দেওয়া থাকবে, আপনাদের কাজ হচ্ছে 1 থেকে 2 বার এটাকে পড়া, মুখস্থ করার দরকার নাই। আপনাদের মুখস্থ হয়েই আছে এগুলো আমি জানি, যারা এইচএসসি পাস করছেন অ্যাটলিস্ট সবার কাছে এই ওয়ার্ডগুলোর মিনিং জানা। শুধু আরেকবার রিভিউ করবেন যে কোন গ্রুপ অফ ওয়ার্ড গুলো প্রিপজিশন। তারপরে আমরা প্রিপজিশনের ব্যবহার যেদিন ক্লাস শিখাবো, ক্লাসে নিব প্রিপজিশনের ব্যবহার, এবং লার্জ আকারে সেদিন ফুল একটা ক্লাসই থাকবে হচ্ছে প্রিপজিশনের উপরে, ডন্ট ওয়ারি। তারপরে আমি যাই হচ্ছে লাস্ট 7 নাম্বার, কনজাংশন। কনজাংশনের কাজ কি, কনজাংশন কাকে বলে, আমরা বলি এন্ড, বাট, অর, বিকজ, অলদো, তাই না, এইগুলোকে আমরা কি বলি, কনজাংশন। কনজাংশন হচ্ছে সেইটাই যেটি হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজকে যুক্ত করে। কনজাংশনের কাজ হলো যুক্ত করা। কাকে যুক্ত করে ভাই, আমরা কি সবাইকে তো যুক্ত করতে পারবে কি, পারে। যে কোনো ওয়ার্ড, দুটা ওয়ার্ডকে যদি মিনিংফুল হয় তাহলে দুটা ওয়ার্ডকে যুক্ত করবে। প্রেসকে যুক্ত করতে পারে আর ক্লোজকে যুক্ত করতে পারে, আর কাউকে সে যুক্ত করে না, ওর আর কোনো কাজ নাই। ভেরি ক্লিয়ারলি বোঝে, তিনটা জিনিসকে যুক্ত করে, একটা হচ্ছে ওয়ার্ড, প্রেস এবং ক্লোজ। এখন স্যার ওয়ার্ড না হয় বুঝলাম, প্রেস আর ক্লোজ তো বুঝতেছি না, বুঝলেও ভুলে গেছি, এরকম কেউ আছেন নাকি এই মুহূর্তে? আমি তো জানি যে সবাই আপনারা পারেন।
পারেন তো নাকি? স্যার Yes, সেই sir. কবে পড়ছি এখনো কি মনে আছে? মনে নাই না? তাহলে কি এখনই মনে করে দিব না কি পরে ক্লাসে গিয়ে মনে করে দেবো, কোনটা? স্যার স্যার একটু নতুন টাইম আমরা দিলে নতুন। ভালো হয় আর কি। ফ্রেজ ও, মানে হলো শব্দাংশ শব্দ। আর ক্লোজ মানে হলো বাক্যাংশ। এই তো শেষ। শব্দাংশ আর কি জানো? বাক্যাংশ। ফ্রেজ মানে তো হচ্ছে শব্দগুচ্ছ, কিছু শব্দের সমাহার। আচ্ছা দেখি একটা উদাহরণ দিয়ে। Cats and dogs. আজকে একটা জিনিস শিখিয়ে দিই আপনাদের, যে ধরতে পারেন কিনা। ধরে নেন যে অ্যাপেল, এটা কি? ওয়ার্ড, ফ্রেজ না ক্লোজ? Word. ওয়ার্ড। ওয়ার্ড। MANG, ম্যাঙ্গো, এটা ওয়ার্ড। ORANG, অরেঞ্জ না? Yes, sir. তো ধরে নেন যে আপনি এখন এই তিনটা ওয়ার্ড পেয়েছেন, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড। যদি এটা কনজাংশন গুলো কি কি আমরা বললাম, এন্ড, বাট, অর, বিকজ। এছাড়া এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, যেমন ফ্যান বয়েস মনে রাখার জন্য এটা আবার আমরা ব্যবহার করি। যে ভাই ফ্যান বয়েস মনে রাখেন, তাহলে কিছু কনজাংশন মনে রাখতে পারেন। এফ ফর, এ ফর এন্ড, এন ফর নর, বি ফর বার্ড, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর স। এছাড়াও আরো কিছু আছে, সব মিলে কয়টা? 85 নাকি 40 অনলি, 40 কনজাংশন। তাহলে এই 40 কনজাংশনের মধ্যে যদি আমরা এখন এন্ড দিয়ে যুক্ত করতে চাই, আমি কি কি কিনেছি? ধরে নেন যে অ্যাপল, ম্যাঙ্গো এন্ড, And orange. এই যে এন্ড হচ্ছে, এটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, এন্ড হচ্ছে কি? Conjunction. কনজাংশন। আপনি তিনটা আমি লিখেছি, মনে করেন, ভয় পেন না, দুটা দিলেও হয়ে যায়। ম্যাঙ্গো এবং অরেঞ্জ আপনি যুক্ত করলেন, তাহলে দুটা ওয়ার্ডকে যুক্ত করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ওয়ার্ডে যুক্ত করার সময় কনজাংশনের ব্যবহার হয়। এই কনজাংশনের ব্যবহার শিখাচ্ছি, কখন কনজাংশন ব্যবহার হয়। তাহলে দুটা ওয়ার্ডকে যুক্ত করার জন্য কি ব্যবহার হয়? কনজাংশন। কনজাংশন। তাহলে এইটা কিন্তু দুটা ওয়ার্ডকে যুক্ত করে। তাহলে ফ্রেজ কাকে বলা হয়? ফ্রেজ আপনি মনে মতো করেই করতে পারেন। ধরে নেন যে লিখলেন, কি লিখলেন? ধরে নেন যে 10 ম্যাঙ্গো, 10 লিখলেন না, লিখলেন গ্রিন ম্যাঙ্গো, লিখলেন GR গ্রিন, ম্যাঙ্গো। এই মুহূর্তে এটা কিন্তু হয়ে গেল। এটা একটা ছিল ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সাথে আমরা গ্রিন যুক্ত করে দিলাম, এটাকে বলা হয় ফ্রেজ। Phrase. একটা আইডিয়াকে প্রকাশ করবে শব্দগুচ্ছ। তারপর আমি যদি বলি 10 বা 100 বা 1 ম্যাঙ্গো, এখানে তখন গোস হয়ে যাবে, এসও দিতে পারেন বা ইএসও দিতে পারেন। হ্যাঁ, তাহলে 10 ম্যাঙ্গোস, এটাও কিন্তু ফ্রেজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? মানে যত যত কিছু লাগান না কেন এর সামনে, ঠিক আছে, সবগুলোই যদি একটা আইডিয়াকে প্রকাশ করবে, আর সেটা যে বড় কথা না, একটা মিনিংফুল জিনিস দিতে হবে। যেমন হচ্ছে 10 গ্রিন ম্যাঙ্গো, 10টা সবুজ আম। বুঝতে সমস্যা হচ্ছে আমাদের? No, sir. জি না স্যার। এটাকে বলা হয় হচ্ছে ক্লোজ। মানে দুইয়ের অধিক ওয়ার্ড মিলে যদি অর্থ একটা দেয়, একটা অর্থ দিতে হবে কিন্তু, এবং মিনিংফুল অর্থ দিতে হবে। আমি বললাম 10 ম্যাঙ্গোস, ধরে নেন যে ট্রাভেল, হবে? মিনিং দাঁড়ায় কিছু একটা। মন চাইলো যে 10 গ্রিন ম্যাঙ্গোস ট্রাভেল, আপনি হয়তো ট্রাভেল করতে করতে কিছু আম দেখেছেন, এখন আপনি ওই কথাটা বলতে গিয়ে এলোমেলো ভাবে একটা ওয়ার্ড লিখে দিয়ে চলে আসবেন। এই সমস্যাটা তো স্যার এইখানে, মানে পাটা পিস পিস পারলেও কোথায় কাকে লিখবো এটাই তো জানি না। এটাই তো শিখবেন, আর যা সারা জীবনে যা শিখেননি তা এখন থেকে শিখবেন, এখন কিছুক্ষণের মধ্যেই শিখবেন। ঠিক আছে, তো এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু একটা সুন্দর কিছু শেখা। তাহলে এখানে হচ্ছে
এই যে মিনিংফুল কোনো কিছু বলা যাবে না, একটা আইডিয়াকে কমপ্লিটলি বলতে হবে। যেমন আপনি এখানে এখানে অরেঞ্জ আছে, আমরা যদি আরেকটা ফ্রেজ লিখি, ওটা এটা বাদ, আরেকটা লিখি, একটু নিচে আসি, হ্যাঁ এগুলোকে নিয়ে আসি, পরিবারটা সহ নিয়ে আসি, নিচে আসি একটু। জানেন এটা অরেঞ্জ ছিল, আপনি এখন বলেন তো কি লিখতে পারি? আবার লিখতে পারি 10 অরেঞ্জ লিখতে পারি। জুসি দেই, 10 অরেঞ্জেস। জুসি মানে কি? জুসি অরেঞ্জ। আই আছে না, জি ইউ আই, জুসি, জুসি অরেঞ্জ। আমি বললাম যে এটা জুসি অরেঞ্জ, আপনি এখন বলতেছেন যে এন, এন হবে না এ হবে, এ জুসি অরেঞ্জ মানে একটা, হ্যাঁ এ জুসি অরেঞ্জ। তাহলে এইটা একটা অর্থ দিল ভাই, এটা খালি অরেঞ্জ না, এটা রোদে পোড়া ভ্যান, আমি ভ্যান থেকে কিনে নাই, আমি একদম ইয়া থেকে কিনছি, স্বপ্ন থেকে কিনছি, জুসি, জুস আছে এটাতে, ভাবছি। হ্যাঁ তো এই যে একটা ফ্রেজ বানাচ্ছেন, এটা এখন বললেন যে এটার সাথে আপনি মনে ভুলে বললেন যে আপনি একটা আর্টিকেল পড়তেছেন, ওইখানে আপনি লিখতে গেছেন, আপনি রিড বলে দিলেন মনে ভুলে, বা জানেন না, বোঝেন না, এ জুসি অরেঞ্জ রিড বললেন, অর্থ দাঁড়ায় এরকম করে অর্থহীন কোনো কিছু বললে পরে ওটাকে ফ্রেজ বলা হবে না। একটা ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, 2 এর অধিক হইতে পারে, তারও অধিক হইতে পারে, তারও অধিক হতে পারে, 10টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হইতে পারে, বাট এই ফ্রেজের একটা আইডিয়াকে মিনিং দেবে, কমপ্লিটলি একটা অর্থ দিতে হবে। এটা ফ্রেজ বুঝলাম। তাহলে এই ফ্রেজ দুটাকে যদি আপনি যুক্ত করতে চান, তাহলে এখানে এন্ড দিবেন, এন্ড দিবেন, এন্ডটাকে লাল কালার করে দেই, আর নিচেরটাকে একটু উপরে নিয়ে আসি, তাহলে 10 গ্রিন অরেঞ্জেস ম্যাঙ্গোস এন্ড এ জুসি অরেঞ্জ। আচ্ছা এটার মাধ্যমে কিছু বলা যাচ্ছে, আমি কিনেছি নাকি খেয়েছি নাকি কাউকে গিফট করেছি, কোনো কিছু বলতে পারছে, বোঝা যাচ্ছে? না বোঝা যাচ্ছে না। এই যে বোঝা যাচ্ছে না, এই জন্যই বলা হচ্ছে এর নাম হচ্ছে ফ্রেজ। আর যদি অর্থ দিতে পারতো তাহলে সেটাকে বলা হয়তো কি, ক্লোজ। ক্লজ। এই ক্লোজের মাধ্যমে একটা কমপ্লিট থটকে প্রকাশ করা হবে। অনেকগুলো থট হইতে পারে, কি কি থট হইতে পারে? আমরা বলতে পারি যে এইটা আমি গিফট করেছি কাউকে, এইটা আমি আমার গ্র্যান্ডমাকে দেখতে গেছি, তাকে দিয়ে এসছি, অথবা নিজেদের জন্য নিয়ে এসছি, পরিবারের জন্য। অথবা বলতে পারেন যে আমি 10টা আম খেয়েছি, আম তো অনেক খাওয়া যায়, এবং একটা অরেঞ্জও খেয়েছি, আর পাশাপাশি একটা অরেঞ্জও খেয়েছি। অথবা আপনি কিনেছেন। এই যে যেকোনো একটা থট, যেকোনো একটা চিন্তা, আপনার যেটা মনে ভাব সাবজেক্ট হিসাবে, তার মনে ভাব আমার আই বট, আমি কিনেছি, কি কিনেছি ভাই? আমি 10টা গ্রিন ম্যাঙ্গো এন্ড জুসি অরেঞ্জ কিনেছি। এটাকে বলা হচ্ছে কমপ্লিট থট। এখন একটা আইডিয়াকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হলো, আপনি আর এটাকে আর অন্যভাবে প্রকাশ করার সুযোগ নাই। আপনি বলেছেন যে কিনেছেন, কিনেছিলেন 10টা গ্রিন আম এবং হচ্ছে একটা জুসি অরেঞ্জ কিনেছিলেন, অন্য কোনো আইডিয়া তার আপনি আর জাননি। এটাকে বলা হচ্ছে কমপ্লিট থট, কমপ্লিট চিন্তা, আপনি কমপ্লিটলি এটা প্রকাশ করলেন, যেটার মাধ্যমে সেটাকে বলা হয় ক্লোজ। অর্থাৎ ক্লোজের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো জিনিস থাকে, একটা হলো সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট ও যে ভার্ব যদি না থাকে সেটাকে বলা হবে ক্লোজ, সরি ফ্রেজ, সেটাকে বলা হবে ফ্রেজ। তাহলে এটার মধ্যে কয়টা ফ্রেজ আছে? এটার মধ্যে 2টা ফ্রেজ আছে। 2টা ফ্রেজ আছে, এই যে এন্ড দ্বারা আমরা যুক্ত করেছি। স্যার এটা কি নাউন ফ্রেজ? স্যার এই যেটা দেখাচ্ছেন এটা কি নাউন ফ্রেজ? হ্যাঁ অবশ্যই নাউন ফ্রেজ, এখানে নাউন আছে, যে নাউন ফ্রেজ। হ্যাঁ তাহলে আমরা বুঝলাম কি, তাহলে ওয়ার্ড হইতে পারে কি, সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলিকে অন বার, ও এখানে অর লিখতে পারতাম, ম্যাঙ্গো অর অরেঞ্জ লিখতে পারতাম। তারপরে এখানে আমরা ফ্রেজ বানালাম কিভাবে, আর দুটা একটা শব্দ যুক্ত করে দিয়ে আমরা ফ্রেজ বানালাম, তাকে যুক্ত করেছি। তাহলে আমাদের এখন এই মুহূর্তে এটা শিখছি আসলে কনজাংশনের কাজটা কি। তাহলে কনজাংশনের কাজ হলো 3টা, ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ কে যুক্ত করা। আমরা শিখলাম ওয়ার্ড কি জিনিস, ফ্রেজ কিভাবে তৈরি করি, অ্যাডভান্স লেভেলের জিনিস শিখে ফেললাম, এবং একটা ক্লোজ আজকে মনে হয় বুঝতে পারলাম একটা সেন্টেন্সের মাধ্যমে। হয়তো অনেকেই এতদিন বোঝেন নাই, শুধুমাত্র মাথা ঘুরতো যেগুলো কি জিনিস।
এখন আর ভুলবেন কখনো? স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। ক্লিয়ার? মজা লেগেছে? জি স্যার, অনেক জি স্যার। পৃথিবীর সব সেন্টেন্স স্ট্রাকচার এইটাই, এর বাইরে আর কেউ নাই। এইভাবে আপনাকে খেলতে হবে, এইভাবে আপনাকে লিখতে হবে, এইভাবে আপনাকে বলতে হবে, আর কোনো ওয়ে নাই। এর সাথে বেশি মাস্টারিং হওয়ার কোনো অপশন নাই আপনার কাছে। আপনাকে এইভাবে আপনার মনে ভাবগুলো প্রকাশ করতে হবে। তার মানে এইখানে কয়টা আছে? কয়টা আছে ক্লোজ? আমরা তো এতক্ষণ ধরে দেখেছি ওয়ার্ড কে যুক্ত করেছি, দুটা ফ্রেজ কে যুক্ত করেছি। আমরা তো এখানে দুটা ফ্রেজ না, দুটা ক্লোজ না। এখানে এটা কয়টা ক্লোজ? এখানে একটা ক্লোজ একটা ক্লোজ আছে স্যার। এখান থেকে কত দূর পর্যন্ত একটা ক্লোজ? এই পর্যন্ত নাকি পুরোটাই? ম্যাঙ্গোস পর্যন্ত আই থেকে মানে ইয়ানটাই হচ্ছে একটা ক্লাস আর কি। মানে বুঝি নাই, মানে এখান থেকে ম্যাঙ্গো এই পর্যন্ত একটা ক্লোজ নাকি এই পর্যন্ত একটা ক্লোজ? না, আই থেকে ম্যাঙ্গোস পর্যন্ত একটা ক্লাস, আর এই জুসি অরেঞ্জ থেকে আরেকটা ক্লাস, দুইটা ক্লাস এখানে এন দ্বারা যুক্ত করা হয়েছে আর কি। ভেরি গুড, বাট নট, তাই না? এখানে একটা ক্লোজ স্যার। একটা ক্লজ, দেখছেন? ধরে ফেলছে। কারণ আমরা শর্ত দিয়েছি যে ক্লোজ হইতে হলে পারে কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে। একটা সাবজেক্ট এবং থাকতে হবে। নির্ভর থাকতে হবে। এন্ড দ্বারা যদি যুক্ত করতে চান আপনি, তাহলে ওইটা তো কি থাকতে হবে? সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। আচ্ছা, এখন কি তাহলে স্যার এটা বলতে পারি যে আই থেকে ম্যাঙ্গোস পর্যন্ত একটা ক্লাস, আর এন্ড এর পরে যেটা আছে সেটা নাউন ফ্রেজ? না, এই পর্যন্ত এখন ক্লোজ, এটা এখন বুঝতে হবে। মানে আমি তো একটা জিনিস বলেছি, আমি কিনেছি 10টা ম্যাঙ্গো এবং একটা অরেঞ্জ, জুসি অরেঞ্জ। দুইটারই সাবজেক্ট একই সাবজেক্ট একই, মানে একজন ব্যক্তি দুটা জিনিস কাজ করেছে, দুটা জিনিস কিনেছে, একটা হলো ম্যাঙ্গো কিনেছিল আর জুস কিনেছিল। বুঝতে পেরেছেন? মানে এখানে একটা থট দেওয়া আছে, একটা আইডিয়া প্রকাশ করা হয়েছে, বাট দুটা জিনিস দুটা ফ্রেজ কে যুক্ত করছে। এই একটা ফ্রেজ, এই একটা ফ্রেজ, মানে দুটা জিনিস আছে। আপনি আরো যুক্ত করতে পারেন। কখন কিনেছে? ইন দা ইভিনিং। কই যাচ্ছে? ইভিইএনআই, ইভিনিং এ কিনেছে, এইটা আরেকটা ফ্রেজ। কোথায় কিনেছে? বলতে পারেন এট দা নিউ মার্কেট, এট দা নিউ মার্কেট, এটা আরেকটা ফ্রেজ। এতটুকু আরেকটা ফ্রেজ। কমপ্লিটলি আইডিয়া প্রকাশ করতেছে। কোথায় কিনেছে? এট দা নিউ মার্কেট। এটা কোথায়? নিউ মার্কেট কি আলাদা আলাদা ওয়ার্ড নেই কেন? আচ্ছা, দেন নিউ মার্কেট, সমস্যা কি? তাহলে কোথায় কিনেছে? এট দা নিউ মার্কেট। আমরা নিউ মার্কেটকে মানে এইভাবে দিলে মানে ভালো হয়। একটা জিনিস বলতে যাচ্ছি তো আমরা। ওকে, সম্পূর্ণটাই একটা ক্লাস স্যার, প্রত্যেকটা সাবজেক্ট একই। এইখান থেকে একটা ক্লোজ, তাই আপনাকে এইভাবে ক্লোজ বানানো শিখতে হবে। ক্লোজ যতক্ষণ পর্যন্ত না শিখছেন, ক্লোজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা যে পারে না, সেন্টেন্স বড় করতে পারবে না। কার সাথে কিনেছি? উইথ মাই ফাদার অর ব্রাদার। ফাদারই দেন, মনে যা আসে তাই বলেন না খালি। তারপর কার জন্য কেনা হয়েছে? হ্যাঁ, কেন কিনেছেন? কেন কিনেছেন? ফর ইটিং, খাওয়ার জন্য কিনেছেন, বা গিফট করার জন্য কিনেছেন, বা ফর ফ্যামিলি পারপাস, যেটাই বলেন না বলেন। তো এইভাবে আপনি বড় করতেই পারবেন। এখান থেকে একটা ফ্রেজ হয়ে গেল, এখান থেকে আরেকটা ফ্রেজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? কে বুঝেন নাই? স্যার এরপরে জি যদি স্যার। আরেকটু যোগ করি যে এখন আফটার কথা দ্যাট হচ্ছে আই যে রিটার্ন আমরা হোম, এই তাহলে কি স্যার পর্যন্ত আরেকটা ক্লোজ হবে? এই পর্যন্ত একটা কি হলো? ক্লোজ। Close. কারণ ক্লোজ এইখানে হলো স্যার। একজনই সাবজেক্ট, একজনই ভার্ব, বাকিগুলো ইতিহাস। বাকিগুলো ইতিহাস। এইরকম সেন্টেন্স আপনাদেরকে আমরা লেখা শিখাবো, যে কিভাবে এরকম একটা জিনিস দিয়ে কত বড়কে লেখা যায়। আমরা তখন আর ওই সাবজেক্ট এই এতটুকু জিনিসে থাকবো না। হ্যাঁ, এই এতটুকু জিনিসের ভিতরে থাকবো না। নেক্সট ক্লাসে দেখবেন যে এগুলো আমরা শিখাচ্ছি, বা 2-3 ক্লাসের পরে আমরা বড় বড় জিনিস শিখাবো। কিভাবে ম্যানার ব্যবহার করতে হয়, কিভাবে আপনাদের অবজেক্ট 1 2 ব্যবহার করতে হয়, তারপরে আপনাদেরকে ম্যানার, তারপরে ডাইরেকশন কিভাবে ব্যবহার করতে হয়, টাইম কিভাবে করতে হয়, প্লেস কিভাবে করতে হয়, রিজন কিভাবে করতে হয়,
এগুলো নেক্সট ক্লাসে এরকম জিনিস আপনাদেরকে শেখাবো বড় করে। তো এটা একটা ক্লাস। তো যাই হোক, এখন যেটা বলতে যাচ্ছিলাম, এই পর্যন্ত হচ্ছে একটা ক্লোজ কমপ্লিট কথা। তো যাক, আমরা একটা ছোট্ট করে একটু শিখি। হ্যাঁ, এই পর্যন্ত একটা জিনিস শিখি। ধরে নেন যে এইখানে দুটা জিনিস ছিল, আইডিয়া ছিল। আমি যদি এখন দুটা ক্লোজ বানাতে চাই, ধরে নেন যে দুটা জিনিস, এটাকে বলি, হ্যাঁ, আই বট, BOUGHT বট 10 ম্যাঙ্গোস, এতটুকু আমি বললাম, ঠিক আছে। এবং এখানে বললাম যে হি হ্যাড এ অরেঞ্জ জুস। এখন এখান থেকে এই পর্যন্ত একটা হচ্ছে ক্লোজ, এটা একটা ক্লোজ, কারণ কমপ্লিট অর্থ দিচ্ছে। আমি 10টা গ্রিন আম কিনেছিলাম, আর সে কি করেছিল, একটা জুসি অরেঞ্জ খেয়েছিল। তাহলে এটা একটা ক্লোজ, রাইট? আর এই দুটাকে যদি আপনি একসাথে শুধু এন্ড দিয়ে যদি লাগাই দেন পাশাপাশি, তাহলে দুইটা ক্লোজকে যুক্ত করা হয়ে যায়। আধুনিক ইংলিশে এটা আগে ব্যবহার হইতো না, কমাটা এখন বেশি ব্যবহার হয়। হ্যাঁ, এটা সবসময় ব্যবহার করবে এখন থেকে। তাহলে এই হচ্ছে আপনাদের, এটা হলো এখানে এখন কয়টা ক্লোজ আছে? দুইটা স্যার। দুইটা জিনিসকে দুইটা সাবজেক্ট থাকতে হবে। যতগুলা ক্লোজ হবে ততটা ক্লোজের ভিতরেই একটা করে সাবজেক্ট, একটা করে ভার্ব এবং একটা করে অবজেক্ট থাকবে। আপনি এখানে অবজেক্ট আরো যুক্ত করতে পারতেন, আপনি এখানে হয়তো লিখতে পারতেন। আমি বললাম স্যার আপনি তো বাদ দিয়ে দিলেন। আপনি হয়তো এখানে অরেঞ্জ লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে 2 অ্যাপেল কিনেছিলেন, আরো TW 2 অ্যাপেলস। এই এন্ড কিন্তু ভাই এই কনজাংশনের না, এটাও কনজাংশন, এটাও কনজাংশন, বাট ক্লোজের এন্ড না। ক্লোজের এন্ড কিন্তু এইটা, আর এটা হচ্ছে দুটা কিসের, দুটা ফ্রেজের। এখান থেকে একটা ফ্রেজ, এইখান থেকে সরি অন্য কালার দিয়ে, হ্যাঁ, এইখান থেকে একটা ফ্রেজ, এইটা কিন্তু আরেকটা ফ্রেজ। কে যুক্ত করেছে? এন্ড দ্বারা। তার মানে এতটুকু মিলে কিন্তু একটা জিনিসকে বোঝানো হচ্ছে। যখন আমরা এটার মাধ্যমে আলাদা মিনিং প্রকাশ করা হচ্ছে যে সে আরেকজন কিছু একটা করেছে, আর এই কাজটুকু আমি করতেছি পুরোটাই। আমি করতেছি কি, দুটা জিনিস। আমি 10টা গ্রিন ম্যাঙ্গো কিনতেছি এবং 2টা অ্যাপেল কিনতেছি, সরি হ্যাঁ অ্যাপেল, 2টা অ্যাপেল কিনতেছি। তার মানে অনেকেই শুধু এন্ড দেখে লাভ দিয়ে উঠবেন না, স্যার এটা তো ক্লোজের না। কারণ কি আমরা শিখতেছি কি কি, 3টা জিনিসকে যুক্ত করে, সে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লোজকে যুক্ত করে। তাহলে সে দেখেন এখানে দুটা ক্লোজকে যুক্ত করেছে। আপনি যদি মনে করেন যে ওয়ার্ডকে যুক্ত করতে পারে, তাহলে আপনি যদি মনে করেন এভাবে ওয়ার্ডকে যুক্ত করানো যায়, কিভাবে করানো যায়? ধরে নেন যে আপনি এই কথাটাকে যদি এইভাবে বলতে চান, ওয়ার্ড যুক্ত করতে চান, যে আই বট কি কিনলেন, ধরে নেন যে ম্যাঙ্গো কমা দিলেন, অ্যাপেলস এন্ড একটা কমা দিতে পারেন, এন্ড কি কিনবেন? অরেঞ্জেস। ঠিক আছে, আপনি এটা এরকম লিখতে পারেন, এটা লিস্ট বলা হয়। হ্যাঁ, আমি আম কিনেছি, অ্যাপেল কিনেছি, অরেঞ্জ কিনেছি, এরকম কিনেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা সংক্ষিপ্ত আকারে এতটুকু এখন বোঝেন। সেটি হচ্ছে, এখন বেশি বোঝাতে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে। সিম্পলি বোঝেন, ওয়ার্ড, একাধিক ওয়ার্ডকে যদি আমরা যুক্ত করার জন্য কনজাংশন ব্যবহার করি, ফ্রেজের ব্যবহার করি হচ্ছে এইরকম একের অধিক ওয়ার্ড মিলে যখন এটা মিনিংফুল হয়, সেটাকে যখন আমরা যুক্ত করি কনজাংশন দিয়ে, সেটাকে বলা হয় ফ্রেজকে যুক্ত করা। আর দুটা কমপ্লিট সেন্টেন্সকে যখন যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ক্লোজে যুক্ত করা। অর্থাৎ প্রত্যেকটা ক্লোজ, এখন আসে মেন কথায়। হ্যাঁ, এতটুকু কে কে বোঝেন নাই? এই সব ঘুমাই গেছে মনে হয়। না স্যার বুঝছি। স্যার বুঝছি মানে মানুষ ক্লাসটা এত কঠিন করে দেখে কেন? আরো কি কিছু স্যার আছে ক্লাসের?
না আর কিছু নাই। ক্লোজ এত কঠিন কেন মানুষ বলে? ওরা বলে জানে না তাই বলে। ক্লজের আবার ক্লাসিফিকেশন আছে তো, ওগুলো নিয়ে তো স্যার পরে আলোচনা করবে, এইজন্য হয়তো আমি আর শিখাই না এত কি। শোনেন ক্লোজ কাকে বলে? আমরা যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নাম শুনছি, জি স্যার। এই সেম অর্থাৎ ক্লোজ কে যদি আপনি কোনো মানে কনজাংশন, কি বলা হয়, কনজাংশন দিয়ে যদি আপনি দুইটা ক্লোজ কে যুক্ত করেন তাহলে সেটা আর সিম্পল সেন্টেন্সে থাকতে পারে না। তখন কি হয়ে যায়? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যায়। হ্যাঁ, দুটাই হতে পারে। মানে একটু বুঝাই দিই। হ্যাঁ কম্পাউন্ড হতে পারে। এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন লিখছি, একটা ক্লোজ ছিল, ঠিক আছে? একটু মিউট করেন। তারপরে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স আমরা লিখলাম, একটা ক্লোজ, এইখান থেকে দুটা ক্লোজ যুক্ত করেছি আমরা। এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্সটা কম্পাউন্ড, কমপ্লেক্স আর সিম্পল। দেখেন এত বড় সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কারণ কি একটা সাবজেক্ট একটা ভার্ব যখন থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর যখন একের অধিক অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে তার মানে কি দুইটা ক্লোজ আছে, তার মানে এই সেন্টেন্সটা যে মার্কার দিয়ে যুক্ত হবে সেই মার্কারের হয় কমপ্লেক্স হয় অথবা কম্পাউন্ড হয়। এই সেন্টেন্সটা কোন ফরম্যাটে আছে এই মুহূর্তে? এই সেন্টেন্সটা কম্পাউন্ড কমপ্লেক্স? কমপ্লেক্স। এই কমপ্লেক্স না এখন বুঝলে। এখানে এন্ড আছে না, এন্ড হচ্ছে কি কম্পাউন্ড স্যার, কম্পাউন্ড। কম্পাউন্ডের মার্কার, এটা কম্পাউন্ড। শিখাবে এগুলো, এই জন্য আপনি জানান না তো, এই জন্য তো সমস্যা। এগুলো একটা আপনি কম্পাউন্ড কমপ্লেক্স শিখবেন, সারা জীবন শিখেছেন 1 মাস ধরে। আমি শিখাবো ধরেন যে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে, আর কোনোদিনই ভুলবেন না। আজকে থেকে কি ভোলা সম্ভব যে ওয়ার্ডে যুক্তকরণ কিভাবে হয়, ফ্রেজ কিভাবে করা হয় এবং ফ্রেজ কিভাবে যুক্ত করা হয়, ক্লোজ কাকে বলে, আপনি ভোলা সম্ভব? না স্যার, এটা একেবারে না পারলেও তাহলে ভুলতে পারবেন না। আপনি লিখতে পারতেছেন না, সেটা অন্য কোনো কারণ থাকতে পারে, বাট ভুলার তো কোনো অপশন নাই। এখন থেকে যদি কেউ বলে ফ্রেজ কাকে বলে, ভাই 2 বা 3টা ওয়ার্ড 4টা ওয়ার্ড মিলে একটা আইডিয়াকে প্রকাশ করবে, মিনিংফুল হতে হবে। সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সেটা হলো ফ্রেজ। ফ্রেজের একটা অর্থ থাকবে, বাট সাবজেক্ট ও ভার্ব থাকবে না যেহেতু, তাই এটা হচ্ছে ইনকমপ্লিট মিনিং দেয়। মানে অনেক ধরনের অর্থ দিতে পারে। একটু আগে বলছিলাম যে আমরা কিনতে পারি, খেতে পারি, গিফট করতে পারি, এই জন্য এটাকে নাম হচ্ছে ফ্রেজ। মানে এটার দ্বারা কমপ্লিট অর্থ আমরা বুঝতে পারি। এই যে মাহবুব মানে মিউট করে রাখেন। তাহলে ফ্রেজটা হচ্ছে কোনটা, এর সাবজেক্ট থাকবে না এবং সম্পূর্ণ অর্থটা আমরা দিতে পারি না। যখনই দিতে পারি তাকে বলা হয় এটা ফিক্সড করে ফেলা। মানে এইটা হচ্ছে কি, মানে বিয়ে করার আগে অবস্থান, আপনি সবার জন্য, মানে সবারই জামাই আপনি। মানে এটা আপনি এখন কিনতে পারতেছেন, এটা বিক্রি করতে পারতেছেন, খেতে পারতেছেন, যে কোনো একটা মিনিং করার জন্য আপনি এই ফ্রেজটাকে ব্যবহার করা যেতে পারছে। কিন্তু যখন আপনি একটা ফিক্সড করে ফেলবেন যে আমি কিনেছি, তখন আই বট, আমি গিফট করেছি, আই গিফটেড, ঠিক আছে, আমি খেয়েছি, আই এট, মানে তখন এটা ফিক্সড হয়ে গেল। মানে পূর্ণাঙ্গ একটা মিনিং যখন দিতে তখন এটাকে বলা হয় ক্লোজ। তার সাবজেক্ট এবং ভার্ব থাকবে, তার সাথে ফ্রেজগুলো থাকছে, অর্থাৎ অবজেক্ট থাকতেছে, এটা মিনিং দিচ্ছে, এটাকে বলা হয় ক্লোজ। ফ্রেজ সাবজেক্ট ও ভার্ব থাকবে না, বাট একটা মিনিং থাকবে, এটাকে বলা হয় ফ্রেজ। ওয়ার্ডের তো আরো ছোট অর্থ, মানে এটা হলো পূর্ণাঙ্গ, এর সাথে একটু ছোট হচ্ছে ফ্রেজ, ফ্রেজের সাথে ছোট হচ্ছে ওয়ার্ড। এর একটা অর্থ আছে। এই যে ম্যাঙ্গো এবং অরেঞ্জ, আমরা কি করেছি, ম্যাঙ্গোকে খেয়েছি না কি করেছি, ঠিক এটাও মানে বিয়ে করার আগে অবস্থা যেটা থাকে ঠিক ওই অবস্থা। মানে যা আপনি সবারই জামাই হওয়ার এখন ক্ষমতা আছে, আপনি খেতে পারেন, কিনতে পারেন, দিতে পারেন, যা সত্যি করতে পারেন। ওকে, তো এখন কথা হচ্ছে যে এটা আমরা শিখলাম, ফাইন। এখন আমাদের কাজ এখান থেকে শেষ। আজকে এখানে এর বেশি শিখাইলে আপনাদের মাথা ঘুরে আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন। আর একটা জিনিস শুধু আপনাদেরকে বলে যাই, সেটি হচ্ছে ক্লোজের সাথে যদি আমরা কনজাংশন যুক্ত করে দেই তাহলে যেটা হয় তখন আর সে সিম্পল সেন্টেন্স থাকতে পারে না। যেমন এটা হলো সিম্পল একটা সেন্টেন্স, ক্লোজের একটা সাবজেক্ট একটা ভার্ব, এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর যখন এই ক্লোজকে যুক্ত করা হয়
কনজাংশন দিয়ে, তখন এই সেন্টেন্স গুলো হয় কম্পাউন্ড হবে না হয় কমপ্লেক্স হবে, হয় কমপ্লেক্স হবে না হয় কম্পাউন্ড। তার কোনোভাবে সিম্পল টেন্সে আর থাকার কোনো অপশন নাই। ক্লিয়ার এভরিওয়ান আমার কথা? জি স্যার, ক্লিয়ার। ভেরি গুড। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এই আগামী নেক্সট না আরো 2-3টা ক্লাসে পরে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে যখন যাব তখন ক্লোজ সম্পর্কে আরো বিশাল আকারে বুঝতে পারবে। কিন্তু এই দুটো আপনাদেরকে আমি আর শিখাবো না। ওয়ার্ড কি জিনিস, ফ্রেজ কি জিনিস আর শেখাবো না। কিন্তু আপনাদের জীবনে ফ্রেজ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ কিভাবে? হয় লেখেন 10 ম্যাঙ্গোস, তাও অর্থ দিবে, অথবা আপনি লেখেন গ্রিন ম্যাঙ্গোস, তাও কিন্তু অর্থ দিবে। দেখেন গ্রিন ম্যাঙ্গোস অর্থ বোঝা যায় যে সবুজ আম। আমরা তো 3টা লিখলাম আমরা 10 গ্রিন ম্যাঙ্গোস, তাও অর্থ বোঝা যায়। কিন্তু ভাই এর মধ্যে আবার লেখেন না যে ট্রাভেল আর 10 গ্রিন ট্রাভেল ম্যাঙ্গোস, এমন যেন ছাড়া বেড়া যেন অর্থ করা যাবে না। তো এইটা যেন না করতে পারেন, এটা আর একটা টেকনিক আছে, আমি শিখাবো আপনাদেরকে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? ক্লোজ হচ্ছে সেইটাই হয়, একটা সিম্পল সেন্টেন্স হয়, আর একটা হচ্ছে কম্পাউন্ড হয়, আর একটা হচ্ছে কমপ্লেক্স হয়। তাহলে ক্লোজের কনজাংশন যুক্ত করলে পরে যেটা হবে সেটা কম্পাউন্ড বা কমপ্লেক্স, আমরা নেক্সট ক্লাসে শিখব। তো এই হচ্ছে মার্কার গুলো। হ্যাঁ, এগুলো যুক্ত করে দিলে যেগুলো হয় সেগুলো সাধারণত কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। এই সেন্টেন্স এগুলো সাধারণত যুক্ত করে দিলে হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হয়ে যায়। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। লাস্ট ওয়ান ইজ আ ইন্টারজেকশন। ইন্টারজেকশন কোনটাকে বলা হয়? আমরা ছোটবেলায় পড়ছি না, হেই, ওয়াও, হুররে, ওয়েল, হেই, এলাস, হারি। আপনি পড়েন না এগুলো? শুনছেন না? জি স্যার, পড়ছি স্যার। এগুলোকে কি বলা হয়? ইন্টারজেকশন। আমরা বলি এর আবেগ প্রকাশ করা, আবেগ অনুভূতি এটা সেটা প্রকাশ করে আর কি। এটা সেটা দরকার নাই, আপনি দুটো জিনিস মনে রাখেন। এক্সপ্রেস স্ট্রংলি ইমোশনস, কি ইমোশনস অর সারপ্রাইজ, এত কিছু বলার দরকার নাই। আর এই দুটাই হয়। যে ওয়ার্ডের মাধ্যমে মানুষের ইমোশন এবং সারপ্রাইজ লুকিয়ে থাকে যে ওয়ার্ডটার ভিতরে, সেটি হচ্ছে ইন্টারজেকশন। এগুলো ছোট ছোট ওয়ার্ড হয়, একটা সেন্টেন্সের আগে শুরুতেই বসে কি করে একটা এক্সট্রা ইমোশন অথবা এক্সপ্রেশন দেয়, হচ্ছে সারপ্রাইজ দেয় অথবা ইমোশন দেয়, সেটি স্ট্রংলি এক্সপ্রেস করে। এক্সপ্রেস মানে হচ্ছে কি? প্রকাশ করে। প্রকাশ করার নাম হচ্ছে এক্সপ্রেস। কি এক্সপ্রেস করে? ইমোশন এবং সারপ্রাইজ। দেখেন উদাহরণ 2-3টা দিলে। এটা কিন্তু আজকে এখানে পড়া শেষ, কারণ কি এটা আমাদের আইএলটিএস এ খুব একটা ব্যবহার নাই, বা ডেইলি স্পিকিং এ আমরা কিন্তু এগুলো হরহামেশ ব্যবহার করি। আপনারা এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা পড়বেন। আমি 2-1টা পড়ে জাস্ট একটু শুনাই দিই কিরকম হয়। হেই মানে আকর্ষণ করতেছেন কাউকে। আই সেড as I walked into the kitchen, সে বলতেছে আমি বলছি না, আমি কিচেনের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, আকর্ষণ করতেছে। ওয়াও, দি সানরাইজ লুকস অসম টুডে, আরে আজকে তো সূর্যটা সেই রকম দেখাচ্ছে, তাই না? এরকম ফিলিংস। আই স্প্লিট দ্য সিরিয়াল, ডামড ইট। হ্যাঁ, ড্যাম ইট বলি না, ড্যাম ইট মানে ওই যে খাবার, সিরিয়াল মানে কি? শস্য দানা, মানে প্যাকেটটা হয়তো ছিল, সেটা কি করে ফেলেছে? ভেঙে ফেলে দিয়েছে, ঠিক আছে? ভেঙে ফেলেছে, তারপরে ড্যাম ইট। হেই, ডু ইউ ওয়ান্ট টু গ্র্যাব লাঞ্চ উইথ মি? তুমি কি আমার সাথে লাঞ্চ করতে যাবে? গ্র্যাব মানে কি? ইট মানে খেতে যাবে। ওয়েল, হোয়াট ওয়াজ দ্য লং ডে? তাহলে ওয়েল, দ্যাট ওয়াজ এ লং ডে। সরি, এটা হচ্ছিল কি? একটা দীর্ঘতম একটা দিন। তো এই যে প্রকাশ করতেছি আমরা মনে আশাগুলোকে, এগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন। আপনাদের এখানে অনেকগুলো আমি দিয়েছি, আপনাকে যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা মুখস্থ করবেন, আর যেটা ভালো লাগবে এখান থেকে ফেলাই দিয়ে আপনার যখন যেটা মনে চাই তার সাথে এগুলো তার উপরে প্রয়োগ করে দিবেন, কাজ শেষ। ক্লিয়ার অ্যাবাউট ইট এভরিওয়ান? ইন্টারজেকশন বুঝছেন কি জিনিস? কি বুঝছেন বলেন? জি স্যার। ইন্টারজেকশন দিয়ে কি বুঝলেন? যেটা শুধু ইমোশন এবং সারপ্রাইজ, ইমোশনাল সারপ্রাইজ করে আর কি।
আমার ছাত্র হতে গেলে এরকম নেড়া বেড়া ছাড়া বেড়া হওয়া যাবে না। আমার স্টুডেন্টদেরকে কথা বুলেট আমি বলি, বুলেট আকারে আপনাদের কাছ থেকে আনসারটা হবে। স্যার দুটা জিনিস করা যায়, আপনার অনেকগুলো করা যায় বলবেন না, দুটো জিনিস করা যায়। কি করা যায়? ইমোশন এবং এক্সপ্রেস প্রকাশ করা যায়, এই লোকে বলা হয় ইন্টারজেকশন। এইভাবে বলবেন আমার কাছে। আমি তো আপনাকে হাজার হাজার শেখাই নাই, এই দুটা বললে কেউ আপনাকে ভুল ধরবে নাকি? তাই না? বলেন কি কি করে? ইমোশন এবং সারপ্রাইজ স্যার। ইমোশন এবং সারপ্রাইজে প্রকাশ করার ক্ষেত্রে যে ওয়ার্ড গুলো ব্যবহার করি, ইমোশন এবং সারপ্রাইজ, হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারজেকশন। তাই ইন্টারজেকশন গুলো কি কি আমরা একটু 2 সেকেন্ড মুখস্থ করে রাখবো। হে, ওয়াও, অসম, দেন, অফ, হে, ওয়েল। মিউট করেন ভাইয়া। তারপরে হুররে, এলাস, এই জিনিসগুলো আপনারা মুখস্থ কয়টা করবেন? বেশি না, 20টা মুখস্থ করে রাখেন অ্যাট লিস্ট। 20টা, বেশি না, 20টা মুখস্থ করেন, দেখবেন যে আপনাকে মনে হবে যে আপনি ইংরেজি জাহাজ হয়ে গেছে। 20টা ক্লিয়ার? পারবেন না কালকে মুখস্থ করতে? এখান থেকে ছোট ছোট ওয়ার্ড তো, অয়েল, ও, তারপরে ও কোন কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়, আউস, ব্যথা ট্যাথা পাইলে বলে আমরা আউস। ঠিক আছে? যেটা অর্থ বুঝবেন না, এগুলো অর্থ হয়ও না সহজে। হ্যাঁ, এগুলো সেন্টেন্স দেখে বুঝতে হয় যে কখন এগুলো কোথায় ব্যবহার করা হয়, মানে কি ফিলিংটা দেয়। এগুলো যে আপনি কোনো অর্থ পাবেন তা না, এটা ওয়ার্ড। কিছু কিছু দেখেন না, আমরা বলি না ঠিক আছে, মানে ভাব নিয়ে বলতেছে। তা এই জিনিসগুলো সাদা অর্থ পাওয়া যায় না, সেন্টেন্স দেখে বুঝবেন, বুঝে নিয়ে একটু ট্রাই করবেন মুখস্থ করার, তাই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি এখানে আর কথা বাড়াচ্ছি না। লাস্ট অন, সেটা হচ্ছে ডিটারমিনার। যা আগে পড়েছি সেগুলোই, বাট এইখানে ডিটারমিনার বলতে আমরা স্পেশাল বুঝবো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা সবাই বুঝি দি, এ, এন, এগুলোকে বলা হয় আর্টিকেল। এটা হচ্ছে এই আর্টিকেল গুলো কার মধ্যে পড়ে? ডিটারমিনারের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে এই ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে, দিস, দ্যাট, এগুলো তো বোঝেন না। দিস, দ্যাট কাকে বলে অনেকে বোঝে না। এই 4টা জিনিস কে কে বোঝেন না? যে বোঝে না তার জন্য বোঝাই দিলাম, 1 মিনিট। স্যার আমি বুঝি না। আমি বুঝি না। দিস কখন বলবেন, দ্যাট কখন বলবেন, দিস কখন, দোষ কখন। মানে এটা কাছে এবং দূরের জিনিসকে বুঝাইতে বলে। ধরেন আপেলটা ছিল, ধরে নেন যে এইখানে একটা আপেল আছে বা 3টা আপেল আছে, আর দিস আর দ্যাটের ক্ষেত্রে একটু দূরে যেটা আছে, মানে এখানে কিন্তু একটা একটা এখানে একটা, মানে একটা প্রকাশ করতে হয়, তাহলে দিস, দিস অ্যাপেল মানে কাছে যেটা আছে এই অ্যাপেলটা, এবং দ্যাট আপেল ও মানে ওই আপেলটা, তখন একটা একটা ক্ষেত্রে। হ্যাঁ, আর দিস হলো অনেকগুলো, কাছে কাছে কিন্তু 2-এর অধিক, অনেকগুলো। এবং দোজ হচ্ছে কি আরো একটু দূরে থাকবে এগুলা, কিন্তু অনেকগুলা, ফুলার ফর্ম। অর্থাৎ এটা ফুলারের ক্ষেত্রে অনেকগুলো বুঝাইতে দূরে, সেটাকে বলা হয় দিস। কাছে আছে অনেকগুলান, সেক্ষেত্রে দিস এটা দোষ। আর দিস হচ্ছে কাছে সিঙ্গেল একটা, দ্যাট হচ্ছে সিঙ্গেল একটা, দূরে। বুঝা গেছে না? যায় নাই? জি স্যার, ইনশাআল্লাহ। এখন থেকে ভুল হবে না, আশা করা যে ভুল হবে। তাহলে কখন কোনটা ব্যবহার করবেন? কাছে বুঝাইতে দিস, দূরে দ্যাট, কিন্তু জিনিস হতে হবে একটা, কিন্তু দুটা হওয়া যাবে না। আর 2-এর অধিক যখন হবে তখন দিস, দোষ। দিস হলে কাছে অনেকগুলো, দোষ হচ্ছে অনেকগুলো বাট অনেক দূরে, ওইগুলো এইগুলো, এইভাবে ব্যাপারটা আর কি। তো এগুলো কি করে? এগুলো হচ্ছে ডিটারমিনারে কাজ করে। এখানে কোয়ান্টিফাই যেগুলো আছে, নাম্বার যেগুলো আছে, এগুলো এগুলো নিয়ে আমি কথা বলবো হচ্ছে আর্টিকেল পার্টে। আর্টিকেল নিয়ে আপনাদের একটা আলাদা ক্লাস হবে, সেইখানে গিয়ে মোটামুটি একটু বুঝতে পারবেন। তারপর আপনাদের কাজ হচ্ছে, এগুলো আমরা একটু পড়েছি একটু আগেই, এগুলো কিন্তু সবগুলো পড়েছি। কোথায় পড়েছি বলেন তো? প্রোনাউনে। এখান থেকে এই পর্যন্ত এগুলো সবগুলো কিন্তু প্রোনাউনের ভিতরে। এর নাম্বার গুলো মনে হয় ছিল না। নাম্বার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এগুলো কিন্তু সবগুলোই অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাই এটাকে বলা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেহেতু আমাদের পার্টস অফ স্পিচ 8টার উপরে হয় না, তো এই ডিটারমিনার মধ্যে যেগুলো আছে সেগুলো মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট এইটার একটা আলাদাভাবে আপনাদের শিখাবো, এই জন্য আপনাদেরকে আমি 9 নাম্বার ডিটারমিনারটা রেখেছি। ডিটারমিনার গুলো একটু দেখে নেবেন যে কে কে আছে, একবার দেখলেই হবে, কারণ যেগুলো উপরে আছে প্রোনাউনের ভিতরে। এই হচ্ছে আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন, আর্টিকেলের ব্যবহার, তারপর আরো যদি 2-একটা শেখা সম্ভব হয়
কালকে শিখবো। অর্থাৎ কাল থেকে আমাদের কাজ হচ্ছে, আজকে আপনাদেরকে সামারি দিলাম, খুব বেশি ডিটেলস না। কাল থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে ডিটেলস। ডিটেলসটা কিভাবে করব আমরা, সেটি হচ্ছে একটা একটা করে ধরে, নাউনকে ধরবো আমরা, প্রোনাউনকে ধরবো। কিন্তু আজকের পরে আমি যেটা শিখাবো না তার নাম হচ্ছে ইন্টারজেকশন। এটা আপনাদের আজকে শেষ, ডেড হয়ে গেল এটা, বাকিগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো ইন্টারজেকশন হচ্ছে কি করে, স্ট্রংলি, ইমোশন এন্ড সারপ্রাইজ এর ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবো এটাকে বলা হয় ইন্টারজেকশন। যেহেতু এখানে পাণ্ডিত্য করার কিছু নাই, তাই আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এটা শিখে নেবেন বা একটু পড়ে নেবেন, তাহলে শিখে ফেলবেন। যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলেন, তাহলেই হবে। আর আগামী ক্লাসে তাহলে আমাদের লক্ষ্যমাত্রা কি হবে, আমরা এই ধারাবাহিকভাবে বাকিগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। ক্লিয়ার এভরিওয়ান? ইনশাল্লাহ স্যার। এই শীটটা কি এই শীটটা কি আপনাদের দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, সরি আমাদের ক্লাসরুমে? না স্যার, এটা দেওয়া হয় নাই। দেওয়া হয় না, মনে হয় দেওয়া হয়েছে, আপনারা দেখেননি, তাই ক্লাসরুমে দেখবেন দেওয়া আছে। দিছেন স্যার, দিছেন। 1 মিনিটের মধ্যে রিভিউ করি আমরা কে কি শিখলাম, নতুন কিছু একটু রিভিউ চাই আপনাদের কাছ থেকে। কে কি শিখলাম, কে কি আজকে নতুন কিছু মনে হলো, নাউনের মধ্যে আপনাদের কি কি মনে হয়েছে নতুন, কি নতুন মনে হয়েছে, কি শিখতে? আমি স্যার কোলাসটা সম্পর্কে আমার বিভ্রান্ত ধারণা ছিল এটা অনেক কঠিন, কিন্তু এটা সবচেয়ে বেশি সহজ। এটা ভালো শিখতে লাগছে পারছি। আপনার? এটা ভালো লাগছে আপনার কাছে, ফাইন। নাউনে কি কি ভালো লাগছে কার? নাউনে যদি কারোর কিছু ভালো না লাগে তার মানে সে শিখতে পারে নাই বা নিতে পারে নাই ভালো লাগা জিনিসটা। স্যার সাফিক্স প্রিফিক্স গুলো, হ্যাঁ ওকে ফাইন, কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে। দেখেন যে আমি ওই 3টা স্যার নিচ্ছি, কি জানেন স্যার, যে নাউন গুলো আসলে কোথায় কোথায় পাওয়া যায়। 3 জায়গায় নাউন পাওয়া যায়, একটা হচ্ছে বাক্যের প্রথমে সাবজেক্ট, আর একটা হচ্ছে অবজেক্টের সাথে যেটা যুক্ত, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার ইয়ার সাথে প্রিপজিশনের সাথে যেটা যুক্ত। এই 3টা অনেক ভালো লাগছে। শুধু তাই নয়, এইটাই কিন্তু লেখার ক্ষেত্রে লিখতে পারে না আমাদের স্টুডেন্টরা, বোঝে না, লিখতে পারে, এই জন্য আজ পর্যন্ত ইংরেজি শিখে নাই। যদি আমাকে কেউ বলতো যে স্যার আমি এখানে সবচেয়ে ভালো জিনিস শিখেছি এইটা, কারণ যে এইটা ছাড়া বিলিভ মি আপনারা কেউ কখনো সেন্টেন্স লিখতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে মেন জিনিসটাই আপনারা এখনো মনে হয় ধরতে পারেন না যে আপনারা কি শিখে ফেলেছেন। কারণ এইভাবে আপনাকে কেউ কখনো বলে নাই যে নাউন এইভাবে এদের ভিতর থাকে এবং এদের ভিতর থেকে এইভাবে নাউন কাজ করে। আই বিলিভ আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছেন, কেউ এভাবে শিখিয়েছে আমার মনে হয় না। শিখেছেন নাকি কেউ? হয়ে আছেন? জি স্যার, আগে কখনো এরকম শিখতে পাইনি। হ্যাপি করা দরকার নেই, কেউ কোথাও শিখেছেন আগে? স্যার অবজেক্ট অফ আ ভার্ব এই জিনিসটা একটু কম বুঝছি। অবজেক্ট অফ ভার্ব মানে ভার্বের পরে, মানে এটা আমি আরেকটা ক্লাসে, আগামী ক্লাসে এটা বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা মনে রাখেন, আমাকে বলবেন স্যার অবজেক্ট অফ ভার্বটা আগে এভাবে শেখা হয়। তারপর দেখেন আরেকটা জিনিস বলেছি আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্ট দুটা জিনিস হতে পারে, এটাও আপনাকে কেউ কখনো বলে দেয় নাই আপনাদের লাইফে। আমার মনে হয় না যে কেউ বলেছে যে সাবজেক্ট নাউন আর প্রোনাউন হয়, অথবা নাউন ফ্রেজও হয়, ঠিক আছে? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, এই 3টা জিনিস সাবজেক্ট হতে পারে। এটা আপনাদের কেউ কখনো বলে দিয়েছে বলে আমার মনে হয় না। তাহলে 3টা জিনিস, আমার মনে হয় 4টা জিনিস আকর্ষণীয় ছিল এই নাউনের মধ্যে। এটা হলো সাবজেক্ট হওয়া, তাহলে সরি সাবজেক্ট তো হলো, সাবজেক্টের মধ্যে কি হইতে পারে নাউন প্রোনাউন, আমরা বলেছি সাবজেক্ট হওয়া, অবজেক্ট অফ ভার্ব হওয়া, অবজেক্ট অফ প্রিপজিশনের ভিতরে নাউন পাওয়া। ওকে, প্রোনাউনের ভিতরে আর কোনো এক্সট্রা কিছু নাই, আপনার জাস্ট একটা লিস্ট করে দিয়েছি। এটা অনেক জায়গায় পেয়েছেন হয়তো বিক্ষিপ্ত ভাবে, বাট পেয়েছেন মোটামুটি, এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। বাট এইখানে একটা গুরুত্বপূর্ণ ছিল যে বিশেষ করে সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে এই জিনিসটা অনেকে বোঝে না, এটা বুঝে নেবেন। তারপরে লিস্ট করে দিয়েছি ভার্বের ক্ষেত্রে জিনিস বলেছি একটা, এটা ভার্বের মধ্যে কে কি শিখেছেন, অ্যাকশন, সাবজেক্ট যেটা করতে চাই তার সাথে এগ্রি করে কি করবে, সাবজেক্টের মনে ভাবটা প্রকাশ করবে। যেমন আই বট আমরা লিখেছিলাম, সেখানে আই হচ্ছে সাবজেক্ট, বট হলে কিনা, অর্থাৎ কিনার মাধ্যমে তার মনে আশা পূরণ করতে, এটাকেই বলা হয় অ্যাকশন। আরেকটা জিনিস বলেছি, কি বলেন তো, সাবজেক্টের মাধ্যমে কি প্রকাশ করা যায়, কি প্রকাশ করা যায়?
টেন্স প্রকাশ করে। টেন্স প্রকাশ করা যায়, দেখছেন মনে আছে এটা। আর অ্যাডজেক্টিভ আমরা শিখেছি যে নাউন এবং প্রোনাউনকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। নেক্সট ক্লাসে আমরা এটা শিখবো আরো। তারপরে আমরা শিখেছি অ্যাডভার্বে যে অ্যাডভার্ব মডিফাই করতে পারে তিনটা জিনিসকে, সে নিজেকে মডিফাই করে, ভার্বকে করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে। নেক্সট ক্লাসে এগুলো শিখবো। প্রিপজিশনে আমরা কি কি শিখলাম, আপনারা এলোমেলো কিছু শিখেছিলেন প্রিপজিশনের ব্যবহার, বাট আজকে কিছুটা জিনিস ফিক্সড আপ হয়েছে, এগুলোর এক্সাম্পল সহ চিত্র সহকারে দেখবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, সুতরাং আপনাদের আরো ক্লিয়ার হবে প্রিপজিশন। তারপরে আমরা শিখেছি কি, কনজাংশন শিখেছি। কনজাংশনে একটা মনে হয় ভালো কিছু শিখলাম আজকে, ওয়ার্ড শিখলাম, ফ্রেজ শিখলাম, ক্লোজ শিখলাম। তো এই দুটা আরো এগুলো শিখবেন, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো আরো অনেক অনেক ব্যবহার হবে। তো এই তো মোটামুটি ইন্টারজেকশন শিখলেন, এক কথায় প্রকাশ করবেন যে এটা হলো এক্সপ্রেশন, করবে হচ্ছে কি ইমোশন এবং সারপ্রাইজ। সেগুলো দেখলাম কি কি ওয়ার্ড হয়, তো উদাহরণ দেখলাম। আর লাস্ট দেখলাম হচ্ছে ডিটারমিনার, একটা নতুন কিছু শিখতে পাচ্ছিলেন এখানে, যে ডিটারমিনার কোনগুলোকে বলা হয়। তো ডিটারমিনার বলা হচ্ছে আর্টিকেল, নাম্বার বা সংখ্যা যেগুলো সেগুলো। হ্যাঁ, আর্টিকেল মানে কি নির্দিষ্ট করে দেওয়া, সংখ্যা প্রকাশ, এ এন মানে কি এক কিনা, ডি মানে কি এটা নির্দিষ্ট করে দেওয়া, আর বাকিগুলো এখানে কিন্তু নির্দিষ্ট করে দিবে অথবা নাম্বার দ্বারা প্রকাশ করবে। তো এগুলো আমরা শিখবো কেন এরকম হয়, আর কেন এটা ব্যবহার করি, আমরা কেন করলে কি হয়, না করলে কি হয়, জাস্ট আগামী ক্লাসে এগুলো আমরা শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত অনেক আপনাদের কষ্ট দিলাম, 2 ঘন্টা ধরে নাকি 1.5 ঘন্টা ধরে বকবকানি শুনতে হলো আপনাদের। এই বকবকানি আপনাদের জন্য সাকসেস বই আনবে যদি আপনারা আগামী দিন এই পুরা শীটটা অ্যাটলিস্ট একবার করে যে পড়ার সুযোগ পাবে অবশ্যই পড়বেন। অর্থ মুখস্থ করার দরকার নাই, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। আমি বলবো যে অ্যাটলিস্ট যে কম বোঝেন তার অ্যাটলিস্ট হলে একবার বোঝা, আর যারা এখন বুঝে ফেলেছেন তাদের ক্ষেত্রে ওয়েলকাম আগেই। ঠিক আছে, আপনার চলবে, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কথা বলবো স্যার? হ্যাঁ, বলে ফেলেন। স্যার, এই যে আপনি যে বইটা থেকে পড়াচ্ছেন ওইটা কি আজকে মানে ক্লাসরুমে আপলোড করে দিবেন? কেন, ক্লাসরুমে দেওয়া আছে ভাইয়া? এই বইটাই কি দেওয়া আছে? হ্যাঁ, এই শীটটাই দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, দেওয়া নাই? আচ্ছা, দেওয়া নাই মনে হয়। হ্যাঁ, আমি পাই না, এই জন্য। হ্যাঁ, আমি পাই নাই, তো আমি অন্য গুলো পাইছি কিন্তু এটা পাই না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা স্যার, ওকে, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। শুনেন, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন আপনি। একটা জিনিস বলি, সেটা কিন্তু আগামী ক্লাস যদি ক্লিয়ার বুঝতে চান ডেফিনেটলি একবার হলেও পড়বেন, যদি কেউ। আগামী ক্লাসগুলো কিন্তু আরো চমৎকার, মানে এগুলো তো জাস্ট ইনফরমেশন দিলাম, মানে একটি সংক্ষিপ্ত ধারণা দিলাম আজকে, কিন্তু মেন খেলাটা হবে আগামী ক্লাসগুলো থেকে। হ্যাঁ, মানে কেন গ্রামার আপনারা শিখেন ধরে, মানে গোটা বাংলাদেশের স্টুডেন্টকে আমি পড়াই মানে অনলাইনে, আমি জানি যে আসলে কিছুই না, মানে কিছুই আপনারা মানে গ্রামার বোঝেন না। সত্য কথা, মানে যা বুঝেছেন খারাপ বোঝেন নাই, কিছু শিখেন না তাও বলা ঠিক হয় নাই, অবশ্যই শিখেছেন কিন্তু একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে আগামী ক্লাস থেকে পড়বো যাতে আপনাদের কাজে লাগে। ওকে, সুতরাং আপনাদের কাছে আমার যেটা চাওয়া পাওয়া, আগামী দিন 2 ঘন্টা পড়া। ক্লিয়ার? ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করব। আমি আজকে রাতে এটা দিয়ে রাখবো, আরেকটা ক্লাসে যাচ্ছি, ওইখান থেকে ঢুকে রাত 12টার দিকে এটা আপলোড করে দেবো, আপনারা তখন পাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।